আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম মেরি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তুমি এখন কোথায় জব করছো মেরি? ম্যাম বিএসএমএমএও। বিএসএমএমইউ তে? ও আচ্ছা, জি। তুমি তো ওই যে রিসার্চের কথা বলেছিলা, তাই না? জি ম্যাম। বিএসএমএমইউ তে কেমন চলছে বিএসএমইউ তে তোমার কাজ? ম্যাম ভালো চলছে। ওকে, তুমি কি ভ্যাকসিন নিয়েছো? না ম্যাম, নেইনি এখনো। কেন নাওনি কেন? ম্যাম আমার ওয়ার্ডের যে ইনচার্জ অ্যান্ড আমার সিনিয়র দুইজন নিয়েছে, তাদের দুইজনের কমপ্লিকেশন হয়েছে, এই জন্য আমি ভয় পাচ্ছি। কি কমপ্লিকেশন হয়েছে তাদের? টেম্পারেচার 104 প্লাস হ্যাঁ, বমি, অনেক বমি হচ্ছে আবার। তোমার হবে এমন কোনো কথা নাই। আমি নিয়েছি গতকালকে। জি ম্যাম। আমি নিয়েছি, ম্যাক্সিমামেরই কিছু হয় নাই। মেরি, তুমি দেরি করো না, নিয়ে নাও। ম্যাক্সিমামেরই কিছু হয় নাই, তোমার হবে এমন কোনো কথা নাই, বুঝছো? জি জি ম্যাম। খুবই অল্প সংখ্যকদের হচ্ছে এখন, ওরা দুর্ভাগ্য ওদের হয়েছে। তুমি নিয়ে নাও, দেরি করো না, ভয় পাওয়ার কিছু নাই। তুমি ভয় পেলে বাকি মানুষ কি করবে বলো? জি ম্যাম, ঠিক আছে, নিয়ে নিব। আচ্ছা, নেক্সট সেশনের আগে শুনি যেন তুমি ভ্যাকসিন নিয়ে নিয়েছো। হ্যাঁ, জি জি ম্যাম। ওকে। আইরিন, মেরি, আমি একটু প্রথমে তোমাদের দেখতে চাই, কারণ অনেকদিন দেখি না। এই তো মেরিকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। দেখে তো অনেক ভালো লাগে, তাই না? না দেখলে তো সেই ভালো লাগাটা কাজ করে না। এরপরে বন্ধ করে দিয়ে অসুবিধা নাই, বাট আমরা প্রথমে শুরুতে আমরা একটু দেখবো, সবাই সবার সাথে একটু দেখে কথা বলতে চাই। আইরিন, আইরিন, আইরিন তো কথা বলছে না। আইরিন কিন্তু আমার মেইলে রেসপন্স করে নাই। আচ্ছা মেরি, বলো তো আমাকে, যে তোমাদের চারজনই তো তোমাদের ব্যাচে করছো, তাই না? জি ম্যাম, আমরা চারজনই। তোমরা চারজন তো, একটু জি ম্যাম। বললাম মেরি, তারপর হচ্ছে আইরিন, আর হচ্ছে কাজী। হাবিব। হাবিব, জি এই ম্যাম, কাজী। চারজন তো, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। আমি আর কাউকে মেইল পাঠাই নাই, আমি একটু চিন্তা করছিলাম যে আমি ঠিক আছি না ভুল আবার, এই জন্য। আইরিন তো কোনো রেসপন্স করে না, আর সবসময় কিন্তু আইরিন একটু নন রেসপন্সিভ থাকে। ম্যাম আইরিন আপু একটু বাইরে আছে, এই জন্য মনে হয় রেসপন্স করছে, আমাকে ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি আমাকে কি একটু ভিডিওতে দেখা যাবে আইরিন? ম্যাডাম আমি একটু রাস্তায় আছি তো। আচ্ছা, রাস্তায় আছো কেন? রাস্তায় কি শুক্রবারে ক্লাস নেই? তখন যদি রাস্তায় থাকো তাহলে কবে ক্লাস নিবো বলো? ম্যাডাম রাস্তায় কেন তুমি? আমি এক্সপেক্ট করি তোমরা, এখন কিন্তু কোন ইয়ে চলছে মেরি, তোমাদের কোন সেমিস্টার চলছে? কত নাম্বার কোর্স করছো তোমরা এখন? থার্ড সেমিস্টার। থার্ড। জি। আর একটা সেমিস্টার বাকি আছে তোমাদের, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখনো যদি তোমরা সিনসিয়ার না হও, তোমাদের কাছ থেকে কি এই সিনসিয়ারিটি এক্সপেক্ট করতে পারি না? জি ম্যাম, অবশ্যই। তাহলে ফ্রাইডেতে ক্লাস নেই, তখনও যদি আমার শুনতে হয় যে তোমরা রাস্তাঘাটে আছো, ক্লাস করতে পারছো না, তাহলে কেমন করে চলবে বলো? তোমাদের জন্য শুধুমাত্র ফ্রাইডেতে ক্লাস নেই আমরা। আরিন, আমি এক্সপেক্ট করবো যে তুমি এরপর থেকে এইভাবে নিজেকে এই সময়টার জন্য ফ্রি রাখবে। আচ্ছা, তাহলে একটু আলোচনা করি। হাবিব জয়েন করেছো, হাবিব তো গ্রিট করেনি আমার। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব, ভালো আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। প্রথমে ভিডিও অন করতে হবে, আমরা যখন সেশন নিব তখন ভিডিও অফ থাকবে, সব মিউট করা থাকবে। তো হাবিব কি ভ্যাকসিন নিয়েছো? না ম্যাডাম, এখনো ভ্যাকসিন নিই নেই। দেরি তো, ভয়ের চোটে ভ্যাকসিন নেয়নি এখন। কেন নাওনি কেন? আমি গতকালকে ভ্যাকসিন নিয়েছি। আমি ইসে নিলাম বক্ষব্যাধি হাসপাতালে। আমার ইয়ে ছিল বিএসএমএমইউ তে, বুঝছো? আমি নিজে চেঞ্জ করে বক্ষব্যাধিতে গেলাম, এই কারণে যে ওই বিএসএমইউ তে যেতে আসতে অনেক দূর হয়ে যাচ্ছিল আমার জন্য। তো যেহেতু চেঞ্জ করা যায়, সেই কারণে আমি চেঞ্জ করে এখানে নিলাম। তো দেরি না করে আমার মনে হয় যারা আমরা আছি, বন্যা তুমি নিয়েছো? ভ্যাকসিন নিয়েছো? তোমার বয়স 40-এর কম হয়েছে এখনো। আমি ভিডিওতে আছি, একটু পরে কথা না বলছি। ম্যাম, বয়সের জন্য এখন নেই ম্যাম, আমি তো 40-এর। ও অনলাইনে হিসেবে তোমাকে আগে নিতে হবে, ঠিক আছে?
আমি এক্সপেক্ট করবো তোমরা জি সবাই ম্যাম। ম্যাম আমি ওই মেরিয়াপুর মতোই ভয় আছি টাইমটা চেঞ্জ কম্পিটিশনে। করবো, সবাইকে বলছি, আইরিন, বন্যা, মেরি, হাবিব, সবাইকে বলছি আমরা কি টাইমিংটা চেঞ্জ করবো। আমি কিন্তু আর্লি মর্নিং, আর্লি রাইজার। তোমরা যদি চাও আমি 8:30 থেকে সেশন নিতে পারি। আপনি কি না ম্যাম, এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে, 11টাই ঠিক আছে। জি 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 ম্যাম 11টা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর আলোচনার দরকার নেই তোমাদের জন্য, যদি এটা সুইটেবল হয়। বাট আমি এক্সপেক্ট করবো জি ম্যাম। আচ্ছা, আর একটা বিষয় শুনতে ভালো না লাগলেও আমি কিন্তু বলছি, আমি যাদেরকে মেইল করেছি আইরিন কিন্তু রেসপন্স করো নাই। প্রথম মেইলের রেসপন্স শুধুমাত্র কাজী হাবিব করেছে, কিন্তু আর কেউ করো নাই। এটা কি ঠিক বলো? ম্যাম, আমি অনেক পরে দেখেছি, রাতে দেখেছিলাম মেলটা, আমি দেখিই নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, যখনই দেখেছো তখনই তুমি রেসপন্স করবে। জি জি ম্যাম। যদি দেরি করে দেখো ফাইন, অসুবিধা নাই, দেরি হতেই পারে, ব্যস্ত থাকি আমরা, তাই না? কিন্তু রেসপন্স করবে। দ্বিতীয় কথা হলো, আমি এক্সপেক্ট করি রেসপন্স করো, কারণ আমি তো মেইল লিখছি কষ্ট করে, আমার তো সময় নিয়ে মেইল লিখছি আমি লম্বা করে। আর একটা হলো, মেইলটা কিভাবে রেসপন্স করতে হয় সেটাও কি আমি বলে দিব হাবিব? একটা কোটেড টেক্সট আসে, নোটেড উইথ থ্যাঙ্কস, তুমি নোটেড উইথ থ্যাঙ্কস পাঠিয়ে দিবা। সরি ম্যাডাম, এটা আসলে পয়েন্টিং, হ্যাঁ সরি ম্যাডাম। একজন প্রফেসর তোমাকে মেইল করছে, তুমি তাকে নোটেড উইথ থ্যাঙ্কস লাগিয়ে দিচ্ছ শুধু, তাও এক কোটেড টেক্সট। এটা আমরা জানি কোটেড আসে, কোট আসে। হ্যাঁ হ্যাঁ কেন একটা মেইল কিভাবে লিখতে হয়, আমি তোমাদেরকে ডিয়ার স্টুডেন্ট হেন তেন কত কিছু লিখছি। হ্যাঁ সরি ম্যাডাম, আমি এইভাবে এটা তো অবাক হয়ে যাই। আমি মেরিকে ধন্যবাদ জানাই, মেরি ঠিক মতন লিখেছে মেইলটা আমাকে, সরি ম্যাডাম। কিন্তু আর সবাই ঠিক মতো লেখে নাই। ইভেন তোমরা অনেকেই আমি দেখেছি অ্যাসাইনমেন্ট যখন জমা দেয়, তখন অ্যাসাইনমেন্টের সাথে তোমার নোট লিখতে হবে যে তুমি কিসে অ্যাসাইনমেন্ট দিচ্ছ, কি দিচ্ছ না দিচ্ছ ইত্যাদি, কিন্তু ডিটেলস লিখতে হয়। কিছুই না লিখে শুধু একটা অ্যাসাইনমেন্টটাকে অ্যাটাচমেন্টে করে পাঠিয়ে দিচ্ছে উইদাউট এনি ওয়ার্ড। এটা কি এক্সপেক্ট করা যায় এক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের কাছ থেকে? তোমরা এমপিএইচ করছো, তোমরা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। আন্ডার গ্রাজুয়েট করলে তাও মানি যে না, ওরা হয়তো জানে না, সবকিছুর একটা ফর্মালিটিস আছে, আছে কি না? জি ম্যাম। তো এটা এই ধরনের মেইল যদি দেখি, নোটেড উইথ থ্যাঙ্কস, আই উইল বি দেয়ার, ওকে থ্যাঙ্কস, এরকম যদি মেইল দেখি স্টুডেন্টদের কাছ থেকে, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটা আমি না বলে পারলাম না, বুঝতে পারলে? সরি ম্যাম, এরপর থেকে আমার জন্য না, যে কোনো ক্ষেত্রে তুমি চাকরি জীবনে যদি তোমার হয়, তোমার বস তোমাকে মেইল করছে, তুমি জানিয়ে দিবা নোটেড উইথ থ্যাঙ্কস। তোমার অধীনস্থ কর্মচারী না যে তুমি নোটেড উইথ থ্যাঙ্কস জানিয়ে দিলা যে একটা নোটিশ sorry, madam. পাঠিয়েছি। এটা নোটিশের জন্য হতে পারে যে একটা নোটিশ আমাকে পাঠানো হয়েছে, আমি লিখলাম নোটেড উইথ থ্যাঙ্কস নোটিশের জন্য। বাট আমার সিনিয়র আমাকে যখন মেইল করছে, ইভেন আমি সব স্টুডেন্টরা আমাকে মেইল করলে আমি প্রপারলি অ্যাড্রেস করে তাকে আমি মেইল পাঠাই। এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটা আমি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের কাছে শেখাবো, এটা আমি আশা করি। তোমাদের কাছ থেকে এই এক্সপেকটেশন আমার ছিল না। তাহলে নেক্সট টাইম আমি বলছি যে ঠিকভাবে প্রপারলি মেইল অ্যাড্রেস করবে, মেইল লিখবে। ইনশাআল্লাহ ম্যাডাম। জি ম্যাম, অবশ্যই। কিন্তু অবশ্যই অ্যাকনলেজ করবে, কারণ আমি মেইল পাঠাচ্ছি, তুমি আদৌ অবশ্যই ম্যাডাম। করছো না কি করছো না করছো, তোমার ওয়েন থেকে কি হচ্ছে আমি তো জানি না। ওকে, জি ম্যাডাম। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেশন নিয়ে কথা বলি। এই সেশনে আমরা সময় পাবো কতগুলো? তোমরা কি কোর্স কন্টেন্ট দেখেছো? ভেরি আনমিউট থাকো এই সময়ের জন্য, পরে মিউট করা যাবে। কোর্স কন্টেন্ট কি দেখেছো? আমি কোর্স কন্টেন্ট পাঠিয়ে দিয়েছি, দেখেছিলাম ম্যাম। দেখেছো? ওকে, তাহলে তো দেখেছো অনেকগুলো, অনেক পড়াশোনা আছে। আমি এখানে ক্যালকুলেট করেছি যে আমরা কটা ক্লাস পাবো। যেহেতু 20টা টপিকস আছে ম্যাম এখানে। পরীক্ষা হবে তোমার এপ্রিলের লাস্ট উইকে অথবা ফার্স্ট উইক অফ মে, মে মাসের প্রথম সপ্তাহে, ঠিক আছে? এই সময় তোমাদের পরীক্ষাটা হবে। আমরা 9টা সেশন, 9টা দিন পাবো, 9টা দিন পাবো, অর্থাৎ 9 দিন সেশন নেওয়ার সুযোগ আছে এখানে শুধুমাত্র। তার মধ্যে নেক্সট যখন ক্লাস নিব, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেব, ঠিক আছে? অ্যাকর্ডিং টু সিরিয়ালি তোমাদের রোল অনুযায়ী এক একজন এক একটা অ্যাসাইনমেন্ট চুজ করবে, অ্যাসাইনমেন্ট টপিক, ঠিক আছে? কন্টেন্টে যা আছে সবকিছু লেকচারে কভার করা যায় না,
সে কারণেই অ্যাসাইনমেন্ট করতে হয়, সেটা তোমরা আগে থেকেই জানো। তাহলে সেই অনুযায়ী তোমরা সিরিয়াসলি অ্যাসাইনমেন্টগুলো করবে। জি ম্যাম। ওকে, তাহলে আমরা শুরু করলাম 16 এপ্রিল পর্যন্ত, 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত 9টা সেশন আমরা পাবো। এবং আমি অ্যাকচুয়ালি হয়তো এক সপ্তাহ আগে, আমাদের পরীক্ষা হওয়ার এক সপ্তাহ আগে অবশ্যই আমাদের সেশন শেষ হতে হবে। আর মাঝখানে কিছু হয়তো ছুটি ছাড়া থাকতে পারে, ওগুলো কাউন্ট করেই, 26শে মার্চ তোমরা জানো, মাঝখানে তো অবশ্য মার্চ 26শে মার্চ আসছে না, 9ই মার্চ আসছে, 9 মার্চ, 26শে মার্চও আসবে। তাহলে এরকম ছুটিগুলো হয়তো আমি জানি না এর মধ্যে ফ্রাইডের মধ্যে পড়েছে কিনা, সবগুলো হিসেব করে আমি দেখেছি 9 দিন থাকছে। ওকে, নেক্সট টাইম যেমন আমাকে এই কোর্সে অ্যাসিস্ট করবে কে তোমাদের মধ্যে? মেরি, এবার তুমি আমাকে অ্যাসিস্ট করো। ওকে ম্যাম। তুমি হবে ক্লাস রিপ্রেজেন্টেটিভ ফর দিস সেশন জেন্ডার রিপ্রোডাক্টিভ হেলথের জন্য। তোমার দায়িত্বটা হচ্ছে আমি তোমাকে এই সেশনের লিংক শুধু তোমাকেই পাঠাবো, অন্যদেরকে তুমি লিংকটা শেয়ার করবে, আমার মেইলটা শেয়ার করে দিবে শুধু। ওকে ম্যাম। এটা আমি করতে পারি, বাট আমি এক্সপেক্ট করি যে এটা একটা এক ধরনের দায়িত্ব পালন করা ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। জি ক্লাস ম্যাম। অ্যাসাইনমেন্ট টপিক পাঠিয়ে দিব তোমার কাছে, সেই অ্যাসাইনমেন্ট টপিকগুলো প্রত্যেককে অ্যাসাইন করে দিবা, কে কোনটা করবে। আলোচনা সাপেক্ষে, তোমাদের মধ্যে আলোচনা সাপেক্ষে হতে পারে, অথবা তুমি র্যান্ডমলি অ্যাসাইন করে দিবে। জি ম্যাম, ঠিক আছে। আমি 5টা টপিক পাঠাবো, তার মধ্যে তোমরা 4টা অ্যাসাইন করবে, 4 জন 4টা করবে, তার মানে একটা হয়তো করতে হবে না। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের আজকে ইন্ট্রোডাক্টরি সেশন, আজকে সেশনের টাইটেল কি বলো মেরি? আজকে হচ্ছে ম্যাম জেন্ডার নর্মস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। ওকে, জেন্ডার নর্মস এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ। আমরা এটা দিয়ে আমাদের শুরু করি আমরা। তাহলে আমি আমার ভিডিও অফ করছি, ওকে ম্যাম। তোমরা সবাই ভিডিও অফ করে মিউট হয়ে যাও। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, এবং সেশন শেষে আমরা আবার আলোচনা করব যে আসলে আমরা কি লার্ন করলাম। তোমরা কিন্তু আমাকে উত্তরগুলো দেবে তখন, অবজেক্টিভস গুলো অ্যাচিভ করেছি কিনা। জি ম্যাম। বুঝতে পেরেছো? জি। ওকে, তাহলে আমার মনে হয় জেন্ডার ইন রিপ্রোডাক্টিভ হেলথ এই পুরো কোর্সটা আমরা খুবই এনজয় করব, এবং যেগুলো আমরা পড়াবো সেগুলো কিন্তু তোমাদের নিজের এক্সপেরিয়েন্সের মধ্যেও আছে, সো তোমরাও তোমাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবে। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং টপিক গুলো এখানে আছে। জি ম্যাম। সবাইকে তাহলে আমি ওয়েলকাম করে আমি আমার ভিডিও অফ করছি এবং আমার স্ক্রিন শেয়ার করছি। জি জি। তোমরাও ভিডিও অফ করে দাও, মিউট করে দাও, তাহলে শুনতে সুবিধা হবে। একজন আমাকে বলো যে দেখতে পাচ্ছ কিনা। দেখা যাচ্ছে ম্যাম। সবাই দেখতে জি পাচ্ছে? ম্যাম, আশা দেখতে করি। পাচ্ছি। আমাকে অবশ্যই নোটিফাই করবে তখন। তাহলে আমরা আমাদের নতুন যে কোর্সটা শুরু হচ্ছে, এটার টাইটেল হচ্ছে জেন্ডার ইন রিপ্রোডাক্টিভ হেলথ। কোর্স কোড হচ্ছে এটা, টোটাল ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিট, তার মধ্যে থিওরিটিক্যাল হচ্ছে 2 ক্রেডিট আর প্র্যাকটিক্যাল হচ্ছে 2 ক্রেডিট। প্র্যাকটিক্যাল ক্রেডিটের কথা তোমরা জানো, থিওরিটিক্যাল মানে হচ্ছে এই যে সেশনগুলো আমি নিব, এই সেশনগুলো হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসের। আর প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে মেইনলি যে সমস্ত ডিসকাশনগুলো আসবে, তোমরা যে অ্যাসাইনমেন্ট করবে মেইন যেটা, সেই অ্যাসাইনমেন্টের উপর বেস করে এই 2 ক্রেডিট দেয়া হয়। এবং এই কোর্স ইনচার্জ তুমি জানো, সবাই জানো যে আমি এটা কোর্স ইনচার্জ। আমার সাথে অ্যাসিস্ট করবে আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে নাদিয়া শামস, তোমরা ওকে এর আগেও দেখেছো। নাদিয়া শামস আবার আমাদের সাথে জয়েন করেছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই গত ফেব্রুয়ারি মাস থেকে। সো নাদিয়া শামস আমাকে অ্যাসিস্ট করবে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো কালেক্ট করা ইত্যাদি, বা কোনো ধরনের প্রবলেম যদি হয় ও টেক ওভার করবে তখন। তাহলে আমরা জানি যে এটা 12 ফেব্রুয়ারিতে, আজকে 12 ফেব্রুয়ারি, এবং শেষ হচ্ছে 16 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। টোটাল 9 ডেজ আমি অলরেডি তোমাদের বলেছি, সো 9টা সেশন অ্যাটলিস্ট হয়তো হবে। সো এর মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে। এই সেশন চলাকালীন সময়ে না হলেও এই সেশন শেষ হওয়ার অন্তত 1 সপ্তাহের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেলবে, এবং তার 1 সপ্তাহ পরে হয়তো তোমাদের একটা অ্যাসেসমেন্ট অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, তোমরা যেরকম ভাবে পরীক্ষা দিয়েছো
এর মধ্যে যদি ইউনিভার্সিটি ওপেন না হয় তাহলে এখন অনলাইনে তোমাদের পরীক্ষা হবে এবং অনলাইনেই ভাইবা হবে। আর যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা হয়তো ইউনিভার্সিটিতে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে, সেটা ডিপেন্ড করছে টোটালি পরিস্থিতির উপরে। তো আমি আশা করছি আমাদের এই সেশনগুলো অনেক বেশি হবে এবং আমি প্রত্যেকের কাছে এক্সপেক্ট করব যে তোমরাও অবশ্যই আলোচনায় অংশগ্রহণ করবে, কারণ আমিও তোমাদের কাছ থেকেও শুনতে চাই, জানতে চাই, লার্ন করতে চাই। ঠিক আছে, তাহলে শুরু করলাম আজকে লেকচার। প্রথম সেশন আমাদের হচ্ছে জেন্ডার নর্মস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। জেন্ডার নর্মস, কি কি নর্মস আছে জেন্ডারের, সেই বিষয়গুলো আমরা জানবো মূলত, এবং তার সাথে রিপ্রোডাক্টিভ হেলথের কি সম্পর্ক আছে সেটা আমরা জানবো। তাহলে সেশনের কিছু অবজেক্টিভস আছে। একটা হলো আন্ডারস্ট্যান্ড জেন্ডার পার্সপেক্টিভ। জেন্ডার পার্সপেক্টিভটা বলতে কি বোঝায় সেটা আমরা বুঝতে পারবো। জেন্ডার নর্মস গুলো কি কি আছে, ডিসকাস কি জেন্ডার অ্যান্ড রিপ্রোডাক্টিভ নর্মস। তাহলে মোটামুটি উইল বি এবল টু ডিসকাস কি জেন্ডার নর্মস যেগুলো আছে এবং রিপ্রোডাক্টিভ নর্মস গুলো কি আছে। আন্ডারস্ট্যান্ড জেন্ডার নর্মস ইন বাংলাদেশ পার্সপেক্টিভ, বাংলাদেশের পরিস্থিতিটা কি, অ্যান্ড ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ জেন্ডার রোলস ইন রিপ্রোডাক্টিভ নর্মস। তাহলে জেন্ডারের কি রোল আছে রিপ্রোডাক্টিভ নর্মস এর উপরে। আর লাস্টে হচ্ছে কি জেন্ডার রোলস ইন ইমপ্রুভিং রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথকে ইমপ্রুভ করার জন্য কি ধরনের জেন্ডার রোল কাজ করে। এক সেকেন্ড, আমি একটু ফোন রিসিভ করছি। হ্যালো, জি বলেন। সবাই মেলে দেন স্যার, নোটোরিয়েট থ্যাঙ্কস হ্যান্ডম্যান করে দিচ্ছে, তাই জন্য খেপছে। হ্যাঁ, তোমাদের মেনও নাই, খালি মেরি ভালো করে দিছে অ্যান্সারটা। এরপর থেকে আর কখনো যেন এরকম না হয়, কি দেওয়া যাবে, আর যেন এরকম মেল না পাই। একটা ভদ্রতা আছে না, এটা তো না দেখে কিছু বলা যাবে না। আপনি আমাকে আধা ঘন্টা পরে একটু 2 ঘন্টা পরে ফোন করবেন আমাকে। হ্যাঁ, আমি একটু ক্লাস নিচ্ছি এই মুহূর্তে, পুরো ডিটেলস শুনে তারপরে 2 ঘন্টা পরে আমাকে ফোন করবেন। ওকে। ফাইনালি হচ্ছে জেন্ডার রোল ইন রিপ্রোডাক্টিভ হেলথ ইমপ্রুভ করার জন্য জেন্ডারের কি রোল আছে, হলো অবজেক্টিভস। জেন্ডার পার্সপেক্টিভ বলতে কি বোঝায়? জেন্ডার পার্সপেক্টিভ হচ্ছে জেন্ডার রেফার্স টু দ্য সোশ্যালি ডিফাইন্ড রোলস and responsibilities of men, women, boys and girls. Male and female gender roles are learned from families, communities and vary by culture and generation. তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? জেন্ডার কে বলা হচ্ছে সোশ্যালি ডিফাইন্ড রোলস। সোসাইটি কি ডিফাইন করছে, কার রোল ডিফাইন করছে, রোল এবং রেসপন্সিবিলিটি। একজন পুরুষ হিসেবে, মেন হিসেবে, উইমেন হিসেবে, বয়েজ হিসেবে, গার্লস হিসেবে। সোসাইটি কি চায়, একজন মেন কি করবে, একজন ওমেন কি করবে, একটা বয় কি করবে, একটা গার্ল কি করবে। এই যে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি গুলো, সোশ্যাল যে রোল গুলো, এটা কি বলে জেন্ডার, সোসাইটি ডিটারমিন করছে মূলত। সো এখানে বলছে যে মেল এবং ফিমেল জেন্ডার রোল যেটা, সেটা আমরা কিভাবে লার্ন করছি, এটা ফ্যামিলি থেকে লার্ন করছি। একটা শিশু যখন জন্মায়, সে তার ফ্যামিলি থেকে, একটা ছেলে শিশু জন্মালে ছেলে কি করবে, ফ্যামিলিতে ছেলের কি কাজ, ছেলে কি করে, সোসাইটিতে একটা ছেলে কি করে, তাহলে তার ফ্যামিলি থেকে এবং তার কমিউনিটি থেকে লার্ন করছে যে একটা তার ছেলে হিসেবে তার কি কাজ, একটা মেয়ে হিসেবে তার কি কাজ। তাহলে এটা কালচার বাই কালচার ভ্যারি করছে, অর্থাৎ সোশিও কালচারাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করছে সে কি ধরনের রোল প্লে করবে, সে কি ধরনের কাজ করবে, সে কি ধরনের রেসপন্সিবিলিটি নেবে। সো এটা কালচারাল একটা ইস্যু আছে এটার মধ্যে। এবং জেনারেশন, ধরো আমি যদি বলি যে আমাদের আগের জেনারেশনের ফিমেল মেলরা কেমন ভাবে চলতো, আমার আগের জেনারেশন, তার আগের জেনারেশন কেমন চলতো, তার মানে কি হচ্ছে, এই যে জেনারেশন টু জেনারেশন আমরা দেখতে পাই, এটা কিন্তু চেঞ্জ হয়। তাহলে এই যে মেল রোল, ফিমেল রোল, বয়েজের রোল, গার্লসদের রোল, এটা চেঞ্জ হচ্ছে, কালচারাল চেঞ্জ আছে, কালচারাল ডিফারেন্স গুলো আছে, তেমনি জেনারেশনাল ডিফারেন্স গুলো আছে। ওকে, সো আমার মনে হয় নট ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। Accepting biologically determined differences as being more unchangeable, the focus is on socially constructed roles that we have developed historically within an approach culture. বন্ধ করে না রেখে উপায় নাই।
ফোন আসতেই থাকবে। তাহলে কি বলছে যে বায়োলজিক্যালি যে ডিফারেন্স, একজন মেল বায়োলজিক্যাল যে ফিচার্স গুলো আছে, একজন ফিমেলের যে বায়োলজিক্যাল ফিচার্স আছে, এই যে ডিফারেন্স গুলো, এই ডিফারেন্স গুলোকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি না, এটা আনচেঞ্জেবল, জেনারেলি আনচেঞ্জেবল। তাহলে এই জেন্ডার রোলটা মেইনলি ডিপেন্ড করছে, ফোকাস হচ্ছে সোশ্যালি কনস্ট্রাক্টেড রোল, সোসাইটি কি ধরনের রোল তার জন্য তৈরি হচ্ছে সোসাইটিতে, এবং হিস্ট্রিক্যালি কিভাবে এসছে, এবং কালচার টু কালচার কিভাবে আসছে, সেটার উপরেই কিন্তু চেঞ্জ হচ্ছে। বায়োলজিক্যাল ডিফারেন্স গুলো কিন্তু আনচেঞ্জেবল। সো চেঞ্জ হচ্ছে, সোশ্যাল চেঞ্জ হচ্ছে, হিস্ট্রিক্যালি চেঞ্জ হচ্ছে, এবং কালচার টু কালচার চেঞ্জ হচ্ছে। Gender roles does not mean the biological fact of being male or female, or even specific traits usually associated with one sex or the other. তাহলে বায়োলজিক্যাল যে ফ্যাক্ট গুলো মেল আর ফিমেলের, সেটার সাথেই কিন্তু রিলেটেড না। তাহলে মূল রিলেশন হচ্ছে সোসাইটির সাথে। So it refers to both rules, customs, beliefs, expectations for being a woman or man, as well as the inherent inequities of power and privilege usually associated with these practices. তাহলে এই জেন্ডার যদি আমরা বলি যে জেন্ডারের রোলটা কিভাবে ডিফাইন করছে, এটা কিছু রুলস আছে, কাস্টমস আছে, কিছু বিলিফস আছে, কিছু এক্সপেকটেশন আছে। একজন ওমেন হিসেবে কি ধরনের কাস্টমস এর মধ্যে থাকছে, কি ধরনের রুলস তাকে ফলো করতে হচ্ছে, কি ধরনের বিলিফস করতে হচ্ছে। একজন ম্যান হিসেবে তাহলে ওমেন আর মেন, তাদের যে রুলস, কাস্টমস, বিলিফস, এক্সপেকটেশন, এগুলো কিন্তু ভ্যারি করছে। এবং অলরেডি আমরা জানি যে একটা যে পাওয়ার ইনইকুইটি আছে, অর্থাৎ মেল মোর পাওয়ারফুল দেন ফিমেল, এটা সোশ্যালি কনস্ট্রাক্টেড করা হয়েছে। এই যে ইনইকুইটিস আছে, ইনহেরেন্ট ইনইকুইটিস বলছে তাকে। সো এই যে ইনইকুইটিস, বিং এ মেল অর বিং এ ফিমেল, সো এইগুলো কিন্তু, এই যে ইনইকুইটিসটাই কিন্তু এই সমস্ত প্র্যাকটিসগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, অ্যাজ এ মেন অর অ্যাজ এ ফিমেল। এই কাস্টমগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে ইনইকুইটিস, এই ইনইকুইটিসের সাথে, এই রুলসের সাথে অ্যাসোসিয়েটেড। যে রুলসগুলো তৈরি করছে, এটাও বেস হচ্ছে ইনইকুইটিস, বিটুইন ইনইকুইটিস অফ পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ। বোঝানো গেছে? অর্থাৎ মেল আর ফিমেলের ইনইকুয়াল যে পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইনইকুয়াল যে প্রিভিলেজেস যেগুলো আছে, সেগুলোর সাথে কিন্তু আমাদের এই রুলস, কাস্টমস, বিলিফস গুলো রিলেটেড, এক্সপেকটেশন, এগুলো হচ্ছে রিলেটেড। যেমন ধরো একটা কাস্টমের কথা যদি তোমরা বলো, এই আকিকার কথা বলা হয় যে মেয়েদের জন্য আকিকা দেওয়ার দরকার নাই, কিন্তু একটা ছেলের জন্য আকিকা দিতেই হবে। এই ধরনের কিছু কাস্টমস কিন্তু আছে, কিছু বিলিফস আছে এর সাথে রিলেটেড, যে মেন সাথে রিলেটেড কিছু বিলিফস আছে যে এই কাজটা শুধুমাত্র মেনরাই করতে পারে, এই কাজটা ফিমেলরা করতে পারে না। কিছু রুলস আছে যে না, তুমি সন্ধ্যার পরে ঘরের বাইরে যেতে পারবে না, এটা ফ্যামিলি রুলস বানিয়েছে। একজন অ্যাডোলেসেন্ট বা একজন ফিমেল, সে সন্ধ্যার পরে ঘরের বাইরে যেতে পারবে না, একটা রুলস তৈরি করেছে। এই ধরনের কিছু, এগুলো হচ্ছে পাওয়ার ইনইকুইটিস এবং প্রিভিলেজের উপর বেস করে এই রুলস গুলো তৈরি করা হচ্ছে। So what are gender norms? Gender norms are the set of rules or ideas about how each gender should behave. তাহলে জেন্ডার নর্মসটাই হচ্ছে এই রুলস গুলোকে আমরা জেন্ডার নর্মস বলছি। সো এই জেন্ডার নর্মস কিন্তু ডিফাইন করে দিচ্ছে যে কিভাবে ইচ জেন্ডার, মেল জেন্ডার কিভাবে বিহেভ করবে, ফিমেল জেন্ডার কিভাবে বিহেভ করবে, গার্ল কিভাবে বিহেভ করবে, বয়েজ কিভাবে বিহেভ করবে। সো দে আর নট বেসড ইন বায়োলজি, বাট ইনস্টেড ডিটারমিন বাই কালচার ও সোসাইটি। আগেও আমরা বলেছি এই কথাটা, যে এই যে বায়োলজির উপরে বেস করে হচ্ছে না, এটা সোসাইটির উপরে, কালচারের উপর বেস করে এই নর্মস আর রুলস গুলো তৈরি করা হচ্ছে। ফর এক্সাম্পল, women are not better than men at doing housework, but often they are expected to perform those tasks. তাহলে এখানে এক্সাম্পলটা কি দিল? women are not better than men at doing housework. বাসাবাড়ির কাজ করতে যে মেয়েরা ভালো পারবে, একটা ছেলেরা ভালো পারবে না, এটা কিন্তু কোনো কথা না, এটা কিন্তু কোনো বিষয় না। উভয়ই পারবে, যে কোনো কাজে কিন্তু মেয়েরা বলো পুরুষরা বলো পারবে। বাট এই যে এক্সপেকটেশন, আমাদের যে এক্সপেকটেশন, সোসাইটির যে এক্সপেকটেশন, যে টু পারফর্ম দোজ টাস্ক, এক্সপেক্ট করছে কি যে ওমেনরা বাসাবাড়ির কাজ ভালো করতে পারে। যার জন্য ছোটবেলা থেকেই তুমি দেখবা বাসাবাড়িতে চা করতে হলে কি করবে, অ্যাডোলেসেন্ট মেয়ে যেটা আছে সে হয়তো যে চা রান্না করা শুরু করবে, সমস্ত ধরনের কাজ। তাহলে এই যে ছোটবেলা থেকে আমরা যে শিখাই যে বাড়ির কাজগুলো যে করা,
সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েদের উপরে ওই দায়িত্বগুলো চাপানো হয়। তো আসলে তো সেটা না, যে কেউই করতে পারে। আমরা যদি একটা ছেলেকেও যদি ছোটবেলায় বলি যে সে চা বানানো শিখবে, চা বানাতে পারবে, সে নিশ্চয়ই পারবে, না পারার কোনো কারণ নেই। তাহলে আমরা কেন আমাদের করতে পারছি না, কেন করছে না? এটা কারণ হচ্ছে যে এই যে একটা নর্মস, এটা একটা রুলস সেট করেছে যে না এই কাজগুলো ছেলেদের, এই রান্না বান্নার কাজ সব মেয়েদের, আর বাইরে বাজার হাট করতে যাবে কি ছেলেদের। এই যে আলাদা করে আমরা একটা রুলস তৈরি করেছি, একটা নর্মস তৈরি করেছি, এই কারণে এই ডিফারেন্সটা হচ্ছে। আদারওয়াইজ সো এটা একটা এক্সাম্পল যে কিভাবে এটা হচ্ছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট জেন্ডার নর্মস ক্যান বি ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান কালচার টু অ্যানাদার কালচার। এখন এই যে আমরা বলছি যে বাসা বাড়ির কাজ মেয়েরা করবে আর বাইরের কাজ ছেলেরা করবে বাজার হাট, এটা কিন্তু সব কালচারই কিন্তু এক না। আমরা যদি তোমার আমাদের দেশেই এই এক্সাম্পল আছে, যেমন ধরো আমরা তুমি যদি হিল ট্র্যাক্সের কথা বলো, যেখানে আমাদের ক্ষুদ্র জাতিসত্তা বাস করে, বিভিন্ন ধরনের চাকমা, মারমা, এই যে আরো অন্যান্য জাতি সত্তাগুলো আছে, তারা তাদের মধ্যে কিন্তু ডিফারেন্ট। চাকমাদের মধ্যে তুমি যদি দেখো, তারা কিন্তু অনেক চাকমা মহিলারা কিন্তু তারা বাসায় কাজ না করে, তারা কিন্তু খেতে খামারে কাজ করে, এবং বাসায় কিন্তু পুরুষ লোকরা কিন্তু বাসায় কাজ করে অনেক ক্ষেত্রেই। সো ওদের মধ্যেই কিন্তু দেখবা যে এই যে ডিফারেন্স গুলো, এই যে কালচারাল ডিফারেন্স, ওদের কালচার থেকে এই যে প্লেন ল্যান্ডে যারা বাঙালি যে বাস করে তাদের কালচার, এই যে তোমার উপজাতি যেটাকে বলি আমরা, উপজাতি বা ক্ষুদ্র জাতি সত্তা, এদের কালচারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বিয়ের বেলায় ডিফারেন্স আছে, সবকিছুর বেলায় কিন্তু এই কালচারাল ডিফারেন্স গুলো আছে। তাহলে এই কালচারাল ডিফারেন্সটাও কিন্তু তাহলে এই জেন্ডার নর্মসটাকে তৈরি করে দিয়েছে। So gender norms হচ্ছে socially constructed expectation, norms, scripts for male and female behavior, characteristics and roles. বুঝতে পারলে? তাহলে জেন্ডার নর্মসটা কি? সোশ্যালি কনস্ট্রাক্টেড এক্সপেকটেশন, কি এক্সপেক্ট করছে সোসাইটি থেকে? ফিমেল লম্বা লম্বা ড্রেস পরবে, এক্সপেকটেশন হচ্ছে ফিমেলরা ঘরে বসে রান্না করবে। ওকে, সো কি এক্সপেকটেশন, নর্মস, স্ক্রিপ্ট ফর ফিমেল মেল বিহেভিয়ার, কিভাবে বিহেভ করবে, কি ক্যারেক্টারিস্টিক্স হবে, কি রোল তারা প্লে করবে, এই সবগুলোই হচ্ছে জেন্ডার নর্মস। So define male-female relationships, especially power dynamics, how we have sex, and who does what to whom when. তাহলে এই যে মেল ফিমেল যে রিলেশনশিপটাকে ডিফাইন করছে, এই পাওয়ার ডিনামিক্সটাকে ডিফাইন করছে, পার্টিকুলারলি রিগার্ডিং দেয়ার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, এইগুলোকে কন্ট্রোল করছে। সো হাইলি বাইনারি, দ্যাট ইজ বাইনারি হচ্ছে দুইটা ডিভিশন। বাইনারি শব্দটা মানে হচ্ছে দুই। সো এখানে দুইটা, একটা মেল একটা ফিমেল, একেবারে ডিভাইড করে দেয়া আছে। প্রমোট ডিফারেন্সেস এন্ড অপোজিশন, এদের মধ্যে কি ধরনের ডিফারেন্স গুলো আছে, কি ধরনের অপোজিশন গুলো আছে, এইভাবে একেবারেই আলাদা করে দুই ভাগে ভাগ করে ফেলা হচ্ছে। প্রেজেন্টেড অ্যাজ ন্যাচারালস, কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে? একটা হচ্ছে ন্যাচারালস, দ্যাট ইজ নেচারস ল ক্রাইং বেবিজ, ইনএভিটেবল, বয়েজ উইল বি বয়েজ। আর হচ্ছে ইউনিভার্সাল, এভরিওয়ান ইজ লাইক দিস and timeless, always been this way. তাহলে কিভাবে এই যে তোমার মেল ফিমেল রিলেশনশিপটা এবং বাইনারি যে রিলেশনশিপ, এদের মধ্যে যেটা পাওয়ার ডিনামিক্স গুলো আছে, সেটাকে প্রেজেন্ট করা হয় একটা হচ্ছে ন্যাচারাল হিসেবে। সো নেচারস ল ক্রাইং বেবিজ, যে বাচ্চারা কাঁদবে, এটা ন্যাচারাল, এভাবে ন্যাচারাল হিসেবে তাকে ডিফাইন করা হয়। ইনএভিটেবল, যে একজন বয়েজই হচ্ছে। আর ইউনিভার্সাল, অর্থাৎ সবাই এরকম ভাবেই চলবে, ইউনিভার্সালি এটা সেট করা হচ্ছে। আরেকটা হচ্ছে টাইমলেস, অর্থাৎ এটার কোনো টাইম বাউন্ড নাই, সবসময় দেখা যাচ্ছে অলওয়েজ বিন দিস ওয়ে, সবসময় এরকমই হবে। এইভাবে মেল ফিমেল রোলটাকে, রিলেশনশিপটাকে এস্টাবলিশ করা হচ্ছে। সো জেন্ডার হচ্ছে হোয়াট সোসাইটি মেক্স আউট অফ বডিজ অ্যান্ড সেক্স। আলটিমেটলি জেন্ডার হচ্ছে সোসাইটি যেটা ভাবছে সেটা প্রেজেন্টেশন হচ্ছে এইভাবে তারা প্রেজেন্ট করছে। এখন আমরা দুইটা ধরনের নর্মস দেখব জেন্ডার নর্মসে। ট্রেডিশনাল নর্মস অফ মাস্কুলিনিটি আর আন্ডারস্টুড অ্যাজ এ কম্বিনেশন অফ স্ট্রেংথ। ট্রেডিশনাল নর্মস অফ মাস্কুলিনিটি, মাস্কুলিনিটি হচ্ছে মাস্কুলার জেন্ডার অ্যান্ড ফেমিনিন জেন্ডার। তুমি জানো যেটা মেল যেটাকে বলা হয় ওটাকে বলে মাস্কুলিনিটি, আর ফেমিনিটি হচ্ছে ফেমিনিন জেন্ডার যেটা। তাহলে ট্রেডিশনাল নর্মস অফ মাস্কুলিনিটিকে কিভাবে দেখে? এই মাস্কুলিন জেন্ডারকে বলা হয় স্ট্রেংথ, অর্থাৎ তাদের শক্তি অনেক বেশি থাকবে, অ্যাগ্রেসিভ হবে, অ্যাগ্রেশন থাকবে তাদের মধ্যে, ইমোশনাল টাফনেস, খুবই টাফ থাকবে ইমোশনালি, সে কখনোই ইমোশনালি চকড হবে না, অর্থাৎ এই ইমোশনাল বিষয় যেগুলো সেগুলো সব হচ্ছে
আদার জেন্ডারে, ফেমিনিটির মধ্যে, মাস্কুলিনিটির মধ্যে না, একটা ডমিনেন্স এন্ড সেক্সুয়াল পাওয়ার, প্রোয়েস। তাদের একটা ডমিনেট করবে এবং তাদের মধ্যে সেক্সুয়াল প্রোয়েসটা থাকবে, অর্থাৎ সেক্সুয়াল পাওয়ার যেটা, সেটা তাদের ভিতরে থাকবে। তাহলে আমরা সবসময় মাস্কুলার জেন্ডার যেটা, অর্থাৎ মাস্কুলিনিটি অর্থাৎ পুরুষদেরকে আমরা এই কয়েকটা ভাবে তাদেরকে দেখতে চেষ্টা করা হয়। এটা হচ্ছে ট্রেডিশনালি এভাবে চিন্তা করা হয় যে তারাই শক্তিশালী, তারাই অ্যাগ্রেসিভ হবে। যদি কেউ বলা হয় যে অ্যাগ্রেসিভ, কেন অ্যাগ্রেসিভ? কারণ সে একজন মেইল, এই কারণে সে অ্যাগ্রেসিভ। সো মেইল হলে সে অ্যাগ্রেসিভ হতে পারবে, একজন ফিমেল কিন্তু অ্যাগ্রেসিভ হবে না। এবং তার কিন্তু মেইলের কিন্তু স্ট্রেংথ অনেক বেশি একজন ফিমেলের চেয়ে, এটাই ট্রেডিশনালি ধরা হয়। এবং ইমোশনাল টাফনেস বলতে বোঝাচ্ছে যে কোনোভাবেই সে আবেগতাড়িত হবে না। অর্থাৎ কান্নাকাটি করলে অনেক সময় বলি তুমি তো পুরুষ মানুষ, কেন তুমি কাঁদছো, এই যে অর্থাৎ এক্সপেক্ট করছে যে একজন পুরুষ ইমোশনালি খুব টাফ হবে, তার ইমোশন বলতে কিছু থাকবে না। সো এবং সে সবসময় ডমিনেট করবে সব, ইন অল অ্যাসপেক্ট ইনক্লুডিং সেক্সুয়াল। Then traditional femininity as a combination of physical beauty, আর ফেমিনিটি যেটা ট্রেডিশনাল ফেমিনিটি, ট্রেডিশনালি দেখা হয় ফেমিনিটি হবে বিউটি। কারেন্ট চলে গেছে নাকি? আমার একটা সমস্যা, নেট গেছে। নেট গেলে বন্ধ করে আবার চালু করবো। কারেন্ট গেলার সময় এটা বন্ধ করো, চাপ দিয়ে ধরে রাখো। ওখানে না, সেটিংসে। আদার ওয়্যারলেস কানেকশন, পার্সোনাল হটস্পট ওপেন। এগুলো প্লে করতে পারে। অর্থাৎ ফিমেলকে ফিমেল হিসেবেই যদি সে চিন্তা করে, নিজেকে যদি সে ফিমেল হিসেবেই চিন্তা করে, সেটাই হলো তার জেন্ডার আইডেন্টিটি। জেন্ডার আইডেন্টিটি। তারপর হচ্ছে জেন্ডার এক্সপ্রেশন। এটা হচ্ছে another degree of gender, হচ্ছে জেন্ডার এক্সপ্রেশন। So how we express a sense of being masculine or feminine through clothing, preferences and behavior. এই যে আইডেন্টিটির উপর ডিপেন্ড করে তার জেন্ডার এক্সপ্রেশনটা তৈরি হয়। সে যদি নিজেকে ফিমেল মনে করে তাহলে তার ক্লোদিং এর সেই রিফ্লেকশন থাকবে, তার প্রেফারেন্স, তার ভালো লাগা মন্দ লাগা, তার বিহেভিয়ারের সেই ধরনের রেসপন্স, সেই ধরনের রিফ্লেকশন থাকবে, তার এক্সপ্রেশন গুলো সেরকম হবে। সেটাকে বলছি আমরা জেন্ডার এক্সপ্রেশন। এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেক বাচ্চাবেলা থেকেই অনেক বাচ্চাকে দেখবে যে সে কোনো অবস্থাতেই সে ফিমেল ড্রেস পরবে না, এরকম কিন্তু কিছু মেয়ে বাচ্চা আছে, সে ছেলেদের ড্রেসই পরবে, এরকম কিন্তু বিহেভিয়ার কিন্তু আছে, ছোটবেলা থেকেই তৈরি হয়। তার বিহেভিয়ার, তার ক্লোদিং সবকিছুই কিন্তু ডিফারেন্ট থাকে। এটাকে বলে জেন্ডার এক্সপ্রেশন। তাহলে জেন্ডার এক্সপ্রেশনও ডিপেন্ড করছে জেন্ডার আইডেন্টিটির উপরে। সে নিজেকে কি ভাবছে, সে ম্যাসকুলিন ভাবছে, মেল আর ফিমেল কোনটা ভাবছে, সেটার উপরে কিন্তু তার বিহেভিয়ার, ক্লোদিং ইত্যাদি ডিপেন্ড করছে। এরপর হচ্ছে জেন্ডার রোলস। আইডেন্টিটি বিহেভিয়ার উপর ডিপেন্ড করে কি ধরনের জেন্ডার রোল প্লে করবে। হাউ ইচ সেক্স ইজ সাবজেক্ট টু ডিফারেন্ট এক্সপেকটেশন এন্ড প্রেশারস which results in feminine and masculine behaviors and attitudes. তাহলে প্রত্যেকটা আলাদা তাদের রোল, তাদের এক্সপেকটেশন বা প্রেশার যেটা থাকে, ডিফারেন্ট এক্সপেকটেশন তারা মিট করার জন্য চেষ্টা করে, ডিফারেন্ট প্রেশার থাকে, সেটা কমিউনিটি, ফ্যামিলি, সোসাইটির যে প্রেশার, সেটার উপর বেস করে তার বিহেভিয়ারটা কিন্তু ডিফাইন করে। সে কিভাবে
তার বিহেভিয়ার এবং তার অ্যাটিটিউড ডিটারমিন করছে জেন্ডার রোলস, সেটাকে আমরা বলছি জেন্ডার রোলস। জেন্ডার ট্রেট বলতে কি বোঝায়? হ্যাভিং ফিজিক্যাল এন্ড ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স কনসিডার ফেমিনিন অর মাস্কুলিন। তাহলে জেন্ডার ট্রেট হচ্ছে তার ফিজিক্যাল এবং ইমোশনাল দুটো একসাথে, দুটো ক্যারেক্টারিস্টিক্স তাকে ফেমিনিন অর মাস্কুলিন কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল এন্ড ইমোশনালি বোথ কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স তার, সেটা হচ্ছে তার জেন্ডার ট্রেটস। এর বাইরে হচ্ছে সেক্স, সেক্স অর্থাৎ ফিজিক্যালি সে কি ধরনের সেক্স তার, এটা হচ্ছে ফিজিক্যাল আর প্রাইমারি, তার জেনিটাল কি ধরনের ক্রোমোজোমাল কি ডিফারেন্স আছে, তার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি কি ডিফারেন্স আছে, এগুলো হচ্ছে তার মানে সেক্সুয়াল আইডেন্টিটি অফ জেন্ডার, সেক্সুয়াল আইডেন্টিটি অর্থাৎ ফিমেল অর মেল। এক্সকিউজ মি, আমি একটু এক সেকেন্ড, হ্যাঁ একটু ওয়েট করো। সেক্সটা তো আমরা জানি অলরেডি যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি ডিফারেন্স থাকে, জেনিটালিয়ার ডিফারেন্স, ক্রোমোজোমাল ডিফারেন্স, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ডিফারেন্স থাকে, বনি ডিফারেন্স, বডি হেয়ারের ডিস্ট্রিবিউশন ডিফারেন্স। আর সেক্সুয়াল ওরিয়েন্টেশন আর সেক্সুয়ালিটি এটা বলতে কি বোঝায়? তোমরা সেক্সুয়াল হেলথের মধ্যে কিন্তু অলরেডি আমরা সেক্সুয়াল ওরিয়েন্টেশন আর সেক্সুয়ালিটি সম্পর্কে আমরা জেনেছি, সো এটাও ওয়ান ডিগ্রি অফ জেন্ডার। যেমন সেক্সুয়াল অ্যাট্রাকশন টু মেলস অর ফিমেলস, মেন অর উইমেন, এন্ড সোশ্যাল কনস্ট্রাকশন অফ সেক্সুয়াল অ্যাট্রাকশন। So এটা আমরা জানি sex and sexuality, and social construction of sexual attraction, that is how a woman sex with how, when, under what circumstances and what outcomes, অর্থাৎ সে homosexual, heterosexual, bisexual, what type of sexual orientation or sexuality আছে, এটা তাহলে another degree। তাহলে আমরা পেলাম 6 ডিগ্রি। একটা হলো 6 ডিগ্রির মধ্যে আমরা আবারও যদি একবার দেখে আসি যে 6 ডিগ্রি অফ জেন্ডার কি কি আসে তার মধ্যে। প্রথম হচ্ছে জেন্ডার আইডেন্টিটি, এরপরটা হচ্ছে জেন্ডার এক্সপ্রেশন, তারপরেরটা হচ্ছে জেন্ডার রোলস, তারপরেরটা হচ্ছে জেন্ডার ট্রেটস, তারপরে হচ্ছে সেক্স, তারপর হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন এন্ড সেক্সুয়ালিটি। সো দিস আর দ্য 6 ডিগ্রিজ অফ জেন্ডারস। এখন এইখানে এই ফিগারে আমরা কয়েকটা জিনিস দেখব। এখানে তিনটা অ্যাকচুয়ালি জেন্ডার ডিফারেন্স, চারটা, 1 2 3 4, চারটা ডিগ্রিজ গুলো এখানে দেখানো আছে। জেন্ডার আইডেন্টিটির মধ্যে আমাদের দুই হতে পারে, একটা দিকে ওমেন হতে পারে, আইডেন্টিটি অ্যাজ এ ওমেন আইডেন্টিফাই হয়, অ্যাজ এ মেন। এর মাঝামাঝি যেটা আছে নট মেন অর নট ওমেন, তাদেরকে আমরা বলছি জেন্ডার কুয়ের, অর্থাৎ এরা নাইদার নিজেকে মেল ভাবে নর নিজেকে ফিমেল ভাবে, সে কোনোটাই ভাবে না। কোন ধরনের জেন্ডার আইডেন্টিটিটা তার ভিতরে ইনার সেন্স, আমরা তো বলেছি জেন্ডার আইডেন্টিটি হচ্ছে ইনার সেন্স অফ সে মেল ফিমেল অর কি, এটা হচ্ছে ইনার সেন্স। তাহলে এদের ইনার সেন্সে মাঝখানে যারা আছে বাই জেন্ডার, তারা নাইদার ওমেন নিজেকে ওমেনও ভাবছে না মেনও ভাবছে না, ইন বিটুইন। তাহলে এখানে আমরা তিনটা ক্যাটাগরি পাচ্ছি, একটা হচ্ছে ওমেন, একটা হচ্ছে মেন, আর একটা হচ্ছে জেন্ডার কুয়ের অর বাই জেন্ডার। ওকে, তাহলে জেন্ডার আইডেন্টিটি আমরা তিন টাইপের এখানে পেলাম। এখন জেন্ডার এক্সপ্রেশনের মধ্যে কি কি টাইপ আছে? জেন্ডার এক্সপ্রেশন হচ্ছে মাস্কুলিন এক্সপ্রেশন হতে পারে অথবা ফেমিনিন। মাস্কুলিন এক্সপ্রেশন গুলো মনে আছে কি কি এক্সপ্রেশন? স্ট্রেংথ, অ্যাগ্রেশন, মনে আছে তোমাদের? আশা করি এর আগে আমরা দেখেছি যে মাস্কুলিন ইয়েগুলো জেন্ডার এক্সপ্রেশন গুলো কি কি থাকে এবং ফেমিনিন এক্সপ্রেশন গুলো কি থাকে, এবং ইন বিটুইন ফেমিনিন এক্সপ্রেশন হচ্ছে না, মাস্কুলিন এক্সপ্রেশন হচ্ছে না, এদেরকে হচ্ছে অ্যান্ড্রোগাইনাস এক্সপ্রেশন, অর্থাৎ তাদের মধ্যে দুটো মিক্সড অথবা কোনোটাই না, দুটো মিক্সড বা কোনোটাই থাকছে না, তাদেরকে আমরা বলছি অ্যান্ড্রোগাইনাস। এখানে আমরা তিনটা গ্রুপে পেলাম।
আর সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মধ্যেও তিনটা গ্রুপকে আইডেন্টিফাই করা হয়েছে। একটা হচ্ছে গে, গে কে তোমরা জানো হোয়াট ইজ গে, গে হচ্ছে হোমোসেক্সুয়ালস। আর স্ট্রেইট হচ্ছে হেটারোসেক্সুয়াল, স্ট্রেইট যাদেরকে স্ট্রেইটও বলা হচ্ছে। তাহলে একটা হচ্ছে হোমোসেক্সুয়াল, একটা হেটারোসেক্সুয়াল বললে কোনো অসুবিধা নাই, অথবা গে বাইস অথবা হেটারোসেক্সুয়াল গে অথবা স্ট্রেইটও বলতে পারবো। এবং ইন বিটুইন হচ্ছে আরেকটা যেটা ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে মেইন তিনটা ওরিয়েন্টেশন। এর বাইরে আমরা জানি কিছু ওরিয়েন্টেশন আছে যেটাকে আমরা বলছি বাইসেক্সুয়াল। আর সেক্সুয়ালের সেক্স হিসাবে যে ডিগ্রিগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, কয়টা টাইপ সেক্স হিসাবে, একটা হচ্ছে মেল সেক্স, একটা হচ্ছে ফিমেল সেক্স, আর একটা হচ্ছে ইন্টারসেক্স, অর্থাৎ নাইদার মেল নর ফিমেল, অনেকটা হিজড়া গ্রুপের, যেটা ফিমেলও না মেলও না, এদেরকে আমরা কি বলছি ইন্টারসেক্স। সো তোমাদের এই জেন্ডার এগুলো মনে থাকবে, এক্সপ্রেশন এগুলো জেন্ডার ডিগ্রিজ অফ জেন্ডার, 6 ডিগ্রিজ অফ জেন্ডার আশা করি। জি ম্যাম। চলো এগুলো আমি মনে হয় খুবই ইন্টারেস্টিং কিছু বিষয়, বুঝতে পারছো? খুবই ইন্টারেস্টিং এই জেন্ডার, এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। ওকে, তাহলে নেক্সট আমরা যাই জেন্ডার অ্যান্ড রিপ্রোডাক্টিভ নর্মস। তাহলে আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার প্রোভাইডস, জেন্ডারকে বুঝতে আমরা কি কি আমাদের সুবিধাগুলো হবে। একটা হচ্ছে ইনসাইটস ইনটু মেন্স অ্যান্ড উইমেন্স বিহেভিয়ার। কেন আমরা জেন্ডার জানবো? রিপ্রোডাক্টিভ নর্মস জানার জন্য আমাদের জেন্ডারটা কেন কি হেল্প করবে, আমাদের কি প্রয়োজন জানার। তাহলে আমরা জানতে পারবো ইনসাইটস ইনটু মেন্স এন্ড উইমেন্স বিহেভিয়ার, তো উইমেন কিভাবে বিহেভ করে রিপ্রোডাক্টিভ নর্মস অনুযায়ী, এবং একজন ফিমেল কিভাবে বিহেভ করে, মেন কিভাবে বিহেভ করে। সো উইল হ্যাভ অ্যান ইনসাইট ইনটু মেন্স এন্ড উইমেন্স বিহেভিয়ার। রিলেশনশিপ, সো এই যে রিলেশনশিপ গুলো কেমন কিভাবে সেই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো জেন্ডার বুঝতে পারলে। দেন রিপ্রোডাক্টিভ ডিসিশনস গুলো কিভাবে হচ্ছে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। দিস ইনসাইটস আর ক্রুশিয়াল to communicating with and serving both men and women effectively. তাহলে আমরা যদি এই ইনসাইট গুলো জানতে পারি, মেন্স আর উইমেন্স বিহেভিয়ার, তাদের রিলেশনশিপ এবং তাদের রিপ্রোডাক্টিভ ডিসিশন, এই জেন্ডারটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা ভালোভাবে জানতে পারবো। এই বিষয়গুলো জানলে আমাদের লাভ কি হবে? সো এগুলো খুবই ক্রুশিয়াল। কেন? কমিউনিকেটিং উইথ এন্ড সার্ভিং বোথ মেন এন্ড উইমেন এফেক্টিভলি। আমরা যদি মেন উইমেন এদেরকে সার্ভিস দিতে চাই এদের রিগার্ডিং রিপ্রোডাক্টিভ হেলথ, তাহলে আমাদেরকে এই ইনসাইট গুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সো জেন্ডার রোলস ইউজুয়ালি টেকেন ফর গ্রান্টেড এন্ড রিফ্লেক্টেড ইন, এই জেন্ডার রোলস গুলো গ্রান্টেড হিসেবে ধরা হয় এবং কিভাবে আমরা এগুলো দেখতে পাই, এই জেন্ডার রোলটা আমরা ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে দেখতে পাই। যেমন ধরো ফ্যামিলি স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে? এক হচ্ছে যে ফ্যামিলির হেড কে, এটা এক ধরনের ফ্যামিলি স্ট্রাকচার, বা তোমার ইউনিটারি ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি, এই ধরনের স্ট্রাকচার গুলো কিন্তু জেন্ডার রোলস গুলো এখানে আছে। দেন হাউসহোল্ড রেসপন্সিবিলিটিস, হাউসহোল্ড রেসপন্সিবিলিটিস এর মধ্যে বা ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে কে হবে, মেল হচ্ছে না ফিমেল হচ্ছে। আমি যদি এখানেও দেখো, তুমি একটা কালচারাল ডিফারেন্সের এক্সাম্পল দেওয়া যায়। যেমন যদি ধরি যে আমরা ক্ষুদ্র জাতি সত্তার মধ্যে দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি স্ট্রাকচারটা ডিফারেন্ট এবং ফ্যামিলির হাউসহোল্ড রেসপন্সিবিলিটি গুলো কিন্তু ডিফারেন্ট। যেটা একটু আগে আমি বলেছি যে ওদের ক্ষেত্রে দেখা যায় যে খেতে খামারে মেয়েরা কাজ করতে যাচ্ছে এবং বাসা বাড়িতে ছেলেরা কাজ করছে। তেমনি ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে দেখা যাবে যে ওদের দেখা যাবে যে তোমার প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি অথবা ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি, মাতৃত্ব ওখানে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে অথবা পিতৃত্বকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে স্ট্রাকচারাল যে ডিফারেন্স গুলো, এগুলো কিন্তু তাহলে ভ্যারি করছে। লেবার মার্কেটস, লেবার মার্কেটসে কি ধরনের জেন্ডাররা কাজ করছে, মেলরা বেশি আসছে না ফিমেলরা বেশি আসছে লেবার মার্কেটে। স্কুল এনরোলমেন্টের মধ্যে ফিমেল বেশি হয় না মেল বেশি হয়, তাহলে এগুলো কিন্তু রিফ্লেক্ট করছে জেন্ডার রোলে। হেলথ কেয়ার সিস্টেম কি মেইনলি কি ফোকাস করছে যে অনলি ফর মেলস or only for females? So healthcare system কেও রিফ্লেকশন হচ্ছে। লজ, কি ধরনের লজ গুলো তৈরি হচ্ছে, এন্ড পাবলিক পলিসি, কি ধরনের পাবলিক পলিসি তৈরি হচ্ছে। তো জেন্ডার রোল গুলো এই বিষয়গুলোর মধ্যে রিফ্লেকশন থাকছে। So the influence of gender is determined by religion, race, social status and wealth. কিন্তু এই যে জেন্ডারের যে ইনফ্লুয়েন্স
কি কি বিষয় দিয়ে এটা ডিটারমিন করা যায়, জেন্ডার আসলে ইনফ্লুয়েন্স কতটা ইনফ্লুয়েন্স করবে, সেটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন রিলিজিয়নের উপর ডিপেন্ড করে, রেসের উপর, সোশ্যাল রেস, ক্লাস, কাস্টম, এগুলোর উপর ডিপেন্ড করে, সোশ্যাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, ওয়েলথের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি দেখবা যে জেন্ডার রোল একটা হাই ওয়েলদি সোসাইটি যে জেন্ডার রোল প্লে করে, যেখানে লো ইনকাম গ্রুপ যারা, অর্থাৎ লেস ওয়েলথ যাদের, তাদের কিন্তু জেন্ডার রোল কিন্তু ডিফারেন্ট। সোশ্যাল স্ট্যাটাস, যাদের হাই সোশ্যাল স্ট্যাটাস যারা বিয়ার করছে, তাদের মধ্যে জেন্ডার রোলটা, যেখানে লো সোশ্যাল স্ট্যাটাস যেখানে, তারটি কিন্তু ভ্যারি করছে। এবং রিলিজিয়ান টু রিলিজিয়ান ভ্যারি করে এই জেন্ডার রোলগুলো। So gender roles begin at birth and span a lifetime. আগেও বলেছি যে জেন্ডার রোল কিন্তু শুরু হচ্ছে জন্মের পর থেকেই। তুমি একটা ছেলে শিশু জন্মালো, একটা মেয়ে শিশু জন্মালো, তুমি দেখবা তখন থেকেই কিন্তু ফ্যামিলির সবকিছু কিন্তু আলাদা। মেয়েদের জন্য এক ধরনের হচ্ছে ফ্যামিলি, ছেলেদের জন্য আরেক ধরনের হচ্ছে। এবং ছোটবেলা থেকে যেটা শুরু হয় ওটাই কিন্তু অল থ্রুআউট লাইফ স্প্যানে ওটাই, ওই রোলটাই কিন্তু চেঞ্জ হতে থাকে। সো স্টার্ট করছে অ্যাট বার্থ থেকে এবং লাইফ টাইমে এটা স্প্যান করছে। So very young boys and girls learn from their families and peers how they are expected to act. তাহলে ইয়াং বয়েজ এবং গার্লসটা কিভাবে শিখছে তাদের রোলগুলো, কিভাবে তারা করছে এই কাজগুলো, তারা কোত্থেকে শিখছে? একটা হচ্ছে ফ্যামিলি থেকে শিখছে, আর একটা হচ্ছে পিয়ার্সদের কাছ থেকে শিখছে যে তারা কিভাবে কি করবে। around people of the same sex, around people of the opposite sex, তারা যে বাস করছে, যে ফ্যামিলিতে বাস করছে, যে সোসাইটিতে বাস করছে, সেখানে একই সেম সেক্সের মানুষের, তার আশেপাশে যে সেম সেক্সের লোকজন আছে, তারা কিভাবে বিহেভ করছে, কি করছে, তাদের কাছ থেকেই শিখছে। এবং অপোজিট সেক্সের যারা আছে তারা কি করছে, এদের কাছ থেকেই মূলত এই জেন্ডার রোলসটা পাস অন হচ্ছে। So adolescent males experience more sexual freedom than adolescent females. সো এটা একটা এক্সাম্পল যে অ্যাডোলেসেন্ট মেলদের মধ্যে সেক্সুয়াল ফ্রিডমটা বেশি থাকছে অ্যাডোলেসেন্ট ফিমেলসদের ক্ষেত্রে। কারণ ফিমেলসদেরকে নিয়ে সবসময় কিন্তু সবাই, কারণ হচ্ছে যে তোমার যে কথাটা বলা হয় যে একজন রেপ হওয়ার চান্স হচ্ছে অ্যাডোলেসেন্ট ফিমেলসের যেভাবে আছে, অ্যাডোলেসেন্ট মেলের ক্ষেত্রে রেপ হওয়ার চান্স কিন্তু সে অর্থে থাকছে না। মানে সেই জন্যই মূলত দেখা যায় যে অ্যাডোলেসেন্ট মেলসরা বেশি সেক্সুয়াল ফ্রিডমটা এনজয় করে অ্যাডোলেসেন্ট ফিমেলস। প্লাস আমরা জানি যে কোন সেক্সুয়াল অ্যাক্টিভিটিজ এর রেসপন্সিবিলিটি কিন্তু মেইনলি তার যে কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্সটা মেইনলি কিন্তু একজন ফিমেলের উপরই বেশি বর্তায় একজন মেইলের চেয়ে। একজন মেইলের কিন্তু সেক্সুয়াল কনসিকুয়েন্স গুলা ওইভাবে দেখা যায় না, এটাও একটা কারণ। and potentially harmful sexual attitudes and behaviors that can develop during youth are often difficult to change during childhood. এবং বলা হচ্ছে যে ছোটবেলা থেকেই যে তোমার হার্মফুল সেক্সুয়াল অ্যাটিটিউড যেটা তৈরি হচ্ছে, যে বিহেভিয়ার তৈরি হচ্ছে, তাদের ইয়ুথ যখন সে ইয়ুথ থাকে তখন যে তার একটা সেক্সুয়াল অ্যাটিটিউড গুলো তৈরি হয়, তখন যে সেক্সুয়াল বিহেভিয়ার তার মধ্যে তৈরি হয়, সেটাই কিন্তু তার অ্যাডাল্টহুড পর্যন্ত ক্যারি আউট করে। এবং এটা কিন্তু খুব বেশি চেঞ্জ করা কিন্তু যায় না, ইটস ডিফিকাল্ট টু চেঞ্জ, যেটা তার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হচ্ছে। তাহলে আমরা কি জানলাম, এই যে রিপ্রোডাক্টিভ যে শুরু হলো, তার রোলস যেটা শুরু হলো জীবনের, এবং সেটাই লাইফ স্প্যানে তার এক্সপ্যান্ড করতে থাকছে। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেটা করছে সেটাই অ্যাডাল্টহুডে কিন্তু ক্যারি আউট করছে। এখন আমরা জানবো যে ট্রেডিশনালি মেল এন্ড ফিমেল জেন্ডার রোলগুলো কি। এগুলো কিন্তু আমরা সবাই জানি, ট্রেডিশনাল মেল এন্ড ফিমেল জেন্ডার deter couples from discussing sexual matters. deter শব্দটা মানে হচ্ছে ডিসকারেজ করে, ডিসকাসিং সেক্সুয়াল ম্যাটার। তাহলে আগে আমরা দেখেছি যে কাপলরা কখনোই নিজেদের মধ্যে সেক্সুয়াল ম্যাটার নিয়ে, আমরা যদি বলি আমাদের জেনারেশনের আগের জেনারেশন, দাদি নানিদের কথা যদি বলি, তারা যেভাবে লাইফ লিড করেছে, তারা কিন্তু কখনোই তাদের সেক্সুয়াল ম্যাটার নিয়ে ডিসকাশন করে নাই কাপলরা। দাদা দাদিকে এক্সাম্পল দিচ্ছি যে তারা হয়তো নিজেদের ভিতরে যে সেক্সুয়াল যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কখনোই কিন্তু তারা আলাপ আলোচনা করেন নাই, অর্থাৎ ডিসকারেজ করা হয়েছে সবসময়, যে না এগুলো কেন বলবে, এগুলো এতই বেশি মানে প্রাইভেট টু মানে সুপার প্রাইভেট। যারা নিজেদের মধ্যেও কাপলরাও কিন্তু এই বিষয় নিয়ে ডিসকাস করে নাই, অর্থাৎ তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ কাপল তারা, কিন্তু তারা কিন্তু তারপরেও তাদের ভিতরে যে পার্থক্যটা, এই যে ওপেন ডিসকাশনে যাওয়া সেক্সুয়াল বিষয়গুলো, এটা কিন্তু ট্রেডিশনাল সময়ে, ট্রেডিশনাল কালে ছিল না। ওকে, কিন্তু আমরা বুঝতে পারছি কন্ডোম রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার,
রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারকে সবসময় কি করে, কোনো এটাকে খুব একটা গুরুত্ব দেয় না রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারকে, যে কোনটা রিস্কি বিহেভিয়ার কোনটা রিস্কি বিহেভিয়ার না, সেই বিষয় সম্পর্কে তাদের কিন্তু খুব বেশি ধারণা নেই। and ultimately contribute to poor reproductive health among both men and women. So তারা যদি রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার সম্পর্কে কোনো প্রোটেকশন না নেয়, তারা যদি সেক্সুয়াল ম্যাটার নিয়ে ডিসকাশন না করে ওপেনলি, সেক্ষেত্রে তারা কি হচ্ছে, আলটিমেটলি তাদের রিপ্রোডাক্টিভ হেলথটাকে এফেক্ট করছে। সো কিভাবে এফেক্ট করছে, আলটিমেটলি কন্ট্রিবিউট টু পুয়ার রিপ্রোডাক্টিভ হেলথ among both and men and women. সো তাদের আলটিমেটলি তাদের রিপ্রোডাক্টিভ হেলথ পুয়ার থাকছে, বিকজ তারা রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারটাকে যদি কন্টিনিউ করে, তারা যদি কোনো মেজার না নেয় তাহলে কি হবে, তার বিভিন্ন ধরনের এসটিআই আরটিআই এই যে ডিজিজগুলো হবে সেক্সুয়াল অ্যাক্টিভিটিজের মাধ্যমে। সো ল্যাক অফ ডিসিশন মেকিং পাওয়ার এন্ড চয়েস স্পেশালি ইন কন্ট্রাসেপটিভ ইউজ ইন বার্থ স্পেসিং। তাহলে কি হবে, তাদের মধ্যে কিন্তু মেল এন্ড ফিমেল তারা কিন্তু কোনো ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ বা বার্থ স্পেসিং, একটা বাচ্চা থেকে আরেকটা যে বার্থ স্পেসিং যেটা করতে হবে সেই বিষয়টা সম্পর্কে তারা কিন্তু মোটেই তারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তা কি করে, তারা অ্যাকচুয়ালি নেচারের উপর ছেড়ে দেয়। আল্লাহ যা লিখেছে, এই যে রিলিজিয়ন যে একটা ইনফ্লুয়েন্স, জেন্ডার রোলের উপর রিলিজিয়ন ইনফ্লুয়েন্স, কি আমরা ডিপেন্ড করতেছি ফুলি সৃষ্টিকর্তার উপর। অর্থাৎ আমার সৃষ্টিকর্তা, আমার ভগবান, আমার আল্লাহ, আমার যা কপালে লিখে রেখেছে আমার সেটাই হবে। সেক্ষেত্রে কন্ট্রাসেপটিভ ইউজেরও দরকার নেই, বার্থ স্পেসিং কি হবে সেটা তো প্রশ্নই আসে না। তাহলে এটা ছিল ট্রেডিশনাল অবস্থায়, তাদের কোনো ডিসিশন মেকিং ছিল না কন্ট্রাসেপটিভ ইউজের বিষয়ে বা বার্থ স্পেসিং এর বিষয়ে। এন্ড লো কেয়ার সিকিং বিহেভিয়ার, তারা অসুস্থ হলেও যে কোথায় যেতে হবে কি করতে হবে এই ধরনের অ্যাওয়ারনেস তাদের। ডিসক্রিমিনেশন বিটুইন মেল এন্ড ফিমেল এডুকেশন, মানে ট্রেডিশনালি ফিমেল এডুকেশন ডিসকারেজ করা হতো। আমি যদি দেখি যে আমার নিজের ফ্যামিলির কথাই যদি বলি, আমার নানা ছিলেন উচ্চ শিক্ষিত একজন মানুষ। আমার নানা তার ওই সময়ে তার থানায় প্রথম গ্রাজুয়েট ছিলেন, উনি নিজে বিএ পাস করেছিলেন প্রথম ওই থানার মধ্যে, এত উচ্চ শিক্ষিত ছিলেন। পাশাপাশি আমার নানু যিনি ছিলেন উনি কিন্তু একেবারেই পড়াশোনাই জানতেন না, উনি শুধুমাত্র ধর্মীয় শিক্ষাই গ্রহণ করেছিলেন, উনি কোনো অন্য শিক্ষা উনি গ্রহণ করেন নাই। এই যে ডিফারেন্সটা এডুকেশনে, মেল এন্ড ফিমেল এডুকেশনে, অথচ আমার নানু কিন্তু অনেক উচ্চবিত্ত পরিবারের একজন সন্তান ছিলেন, তার বাবা একজন জমিদার ছিলেন, কিন্তু তার মেয়েদেরকে পড়াশোনা করায় নাই। এই যে ডিফারেন্সটা, আমি আমার ফ্যামিলি এক্সাম্পল, এই এক্সাম্পল কিন্তু সব ফ্যামিলিতেই আছে। দেখা যাবে যে বাবা অনেক উচ্চ শিক্ষিত, মা হয়তো একেবারেই এডুকেটেড বা প্রাইমারি লেভেল অফ এডুকেশন, এরকম কিন্তু অনেক ফ্যামিলি আছে। সো আমাদের সোসাইটিতে এটা কমন ছিল যে ফিমেল এডুকেশন অনেক বেশি কম, পাশাপাশি মেল এডুকেশন অনেক বেশি ছিল। এই যে ডিসক্রিমিনেশন, এটা ছিল ট্রেডিশনাল সোসাইটিতে। এন্ড ডিসক্রিমিনেশন ইন ডে লেবার ওয়েজ, আর ডে লেবার হিসেবে যারা কাজ করছে, অর্থাৎ দৈনিক ভিত্তিতে যে আমরা যে শ্রম পাচ্ছে, সে মজুরি পাচ্ছে, সেখানে কিন্তু দেখা যাবে যে একজন ফিমেলকে দিয়ে একই কাজ করানো হয়, তাকে বেতন কম দেওয়া হয়, পাশাপাশি একজন পুরুষ মেলকে দিয়ে ওই একই কাজ করায়, কিন্তু তার টাকা সে অনেক বেশি পায়, তার ওয়েজটা অনেক বেশি থাকে। এই ডিসক্রিমিনেশনটা ট্রেডিশনালি ছিল। এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ পরীক্ষার সময় কিন্তু আমরা এটা জিজ্ঞেস করি যে ট্রেডিশনাল মেল এন্ড ফিমেল জেন্ডার রোল কি ছিল। এরপরে তাহলে আমরা দেখবো মডার্ন মেল এন্ড ফিমেল জেন্ডার রোল কি, মডার্ন ফিমেল এন্ড মেল জেন্ডার রোল। তাহলে এইটা কিন্তু তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। একটা হচ্ছে এনকারেজ কাপল ফ্রম ডিসকাসিং সেক্সুয়াল ম্যাটার। এখন কিন্তু আমরা এনকারেজ করা হয় যাতে সেক্সুয়াল ম্যাটারগুলো নিয়ে আলাপ আলোচনা করে, কাপলদের মধ্যে ওপেননেস আছে মডার্ন মেল এন্ড ফিমেল জেন্ডার রোলে। সো দে আর ওপেন, মোরাললেস দে আর ওপেন, তাদের সেক্সুয়াল ম্যাটারগুলো নিয়ে তারা ওপেনলি ডিসকাস করে। and take measures to avoid risky sexual behavior. আগে আমরা দেখেছি তারা কোনো ধরনের মেজার নেয় না, তারা কন্ডন করে, আর এখানে বলছে তারা রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারকে অ্যাভয়েড করে, কারণ তারা জানে যে এটা রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার, এখান থেকে তার এসটিআই হওয়ার চান্স আছে। সো সে এমন ধরনের রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ সে অ্যাওয়্যার এবং সে অথবা মেজার নেবে যাতে করে তার রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারে কোনো ধরনের ডিজিজ ট্রান্সমিশনের চান্স কম থাকে। সো মডার্ন জেন্ডার রোলে তারা মেজার নিচ্ছে and contribute to improve reproductive health among both men and women. মানে এই মেজারগুলো যদি নেওয়া হয় তাহলে তাদের রিপ্রোডাক্টিভ হেলথ ইমপ্রুভ করবে।
and increase decision making power and choice, especially in contraceptive use and birth spacing. ঠিক অপোজিটটা। তাহলে এখানে ডিসিশন মেকিং পাওয়ারটা এখন অনেক বেড়ে গেছে, তারা ডিসিশন নিতে পারছে, তারা চয়েস করতে পারছে, কন্ট্রাসেপটিভ ইউজের চয়েস আছে। আগে যেমন 10টা 12টা 15টা 20-25টারও আমি যখন ইন্টার্নশিপ করছি, সার্ভিস ট্রেনিং ছিল আমাদের, ইন্টার্নশিপ ছিল, সার্ভিস ট্রেনিং ছিল না, তখন কিন্তু একজন ফিমেল এসেছিল, খুব বেশি যে এজেড তা কিন্তু না, অ্যারাউন্ড 45 ইয়ার্স অফ এজ। তার 25th ইস্যু জন্মদানের সময় তার কি কমপ্লিকেশনস হয়েছিল, তখন সে আমাদের হসপিটালে এসেছিল। তাহলে এই যখন 25তম 26তম শিশুও জন্মদান করেছে, এরকম আমাদের এক্সপিরিয়েন্সই কি আমরা দেখেছি। তাহলে এই যে যেহেতু ওই সময় তোমার ডিসিশন মেকিং পাওয়ার বা চয়েস এগুলো কিছুই ছিল না, যার ফলে তাদের বার্থ স্পেসিংও ছিল না, যার ফলে তাদের নাম্বার অফ ইস্যুস অনেক বেশি ছিল, এবং বার্থ স্পেসিং এত বেশি কম থাকায় ইনফ্যান্ট মর্টালিটি রেটও কিন্তু অনেক বেশি ছিল। তাহলে মডার্ন রোলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিশন মেকিং পাওয়ার বেড়েছে এবং কন্ট্রাসেপটিভ ইউজ বেড়েছে, পাশাপাশি বার্থ স্পেসিং করার যে এটাও বেড়েছে। ইনক্রিজ কেয়ার সিকিং বিহেভিয়ার, এর আগে দেখা যেত কেয়ার সিকিং বিহেভিয়ারটা ওভাবে করছে না, কিন্তু এখন কেয়ার সিকিং বিহেভিয়ারটা অনেক বেশি বেড়েছে, অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। So awareness about sexual rights, so people are aware about sexual rights. So আগে রাইটস গুলো সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না, এখন তারা রাইটস সম্বন্ধে মোটামুটি সচেতন। এবং ফিমেল এডুকেশন, আগে দেখেছি যে ফিমেল এডুকেশন অনেক কম ছিল, এখন যদি আমরা বাংলাদেশ পার্সপেক্টিভ যদি চিন্তা করি, আমরা জানি যে অনেক ধরনের তোমার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ফিমেল এডুকেশন বাড়াবার জন্য, যেটা আমরা জেন্ডার ইকুইটি বা ইকুয়ালিটি সেখানে আমরা জানতে পারবো যেগুলোকে আমরা কি বলছি। তাহলে এই কারণে আমাদের দেশে এখন ফিমেল এডুকেশনটা অনেক বেড়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম মডার্ন মেল এন্ড ফিমেল জেন্ডার রোলটাকে চেঞ্জ হয়েছে কিভাবে, ট্রেডিশনাল মেল এন্ড ফিমেল জেন্ডার রোলের চেয়ে মডার্ন মেল এন্ড ফিমেল জেন্ডার রোলটা কিভাবে চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পাবে। So healthcare providers, policymakers and donors recognize the direct connection between men and women gender roles. তাহলে জেন্ডারটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে এই direct relationship আছে between men and gender roles, their reproductive health, the effect that inequalities in gender roles have on women's well-being, এবং women's well-being এর এই যে জেন্ডার ইনইকুয়াল রোল যেগুলো, এগুলো কিন্তু women's well-being এর কে এফেক্ট করছে। একজন ফিমেল বেটার পজিশনে থাকবে না কি অবস্থা থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে জেন্ডার ইনইকুইটিজ এর উপর। ওকে, তাহলে জেন্ডার কেন ইম্পর্টেন্ট? একটা হচ্ছে যে ডাইরেক্ট কানেকশন আছে জেন্ডার এবং জেন্ডার রোলের ডাইরেক্ট কানেকশন আছে বিটুইন মেন এন্ড উইমেন জেন্ডার রোল রিগার্ডিং দেয়ার রিপ্রোডাক্টিভ হেলথ এবং উইমেন্স ওয়েলবিং। তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ এবং উইমেন্স ওয়েলবিং ডিপেন্ড করছে এই জেন্ডার রোলের উপরে। এখন আমরা দেখবো যে বাংলাদেশে তোমার জেন্ডার নর্মস ইন বাংলাদেশ। আমি মেরিকে একটু রিকোয়েস্ট করবো, বিকজ এটা খুব বেশি কঠিন না, একটু যদি মেরি তুমি পড়ে শোনাও, সবাই যদি শুনতে পায়। এবং জি ম্যাম। Gender norms in Bangladesh. Bangladesh is one of 7 countries of the world where the number of men exceeds the number of women. So easy and simple, বুঝতে কোনো অসুবিধা নাই, কন্টিনিউ করো। 88% of the population adheres to Islam. In most of the society, women are forced to maintain porda or burqas. So এটাও বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই, বলো। Veiling and adherence to porda remain domains of contestation in regards to whether they serve as vehicles of empowerment of discrimination. আচ্ছা, এখানে একটু বলি, এখানে বলছে যে এই যে পর্দা করা, এই যে ভেইলিং করা, এটার মধ্যে কিছু ইয়ে আছে, মানে কি বলে এটা, বিতর্ক আছে, কন্টেস্টেশন, ডোমেইনস অফ কন্টেস্টেশন। এখানে কিছু বিতর্ক আছে। কি ধরনের বিতর্ক? কেউ বলছে যে এটা এম্পাওয়ার করার একটা ভেহিকল, আর একটা বলছে না এটা ডিসক্রিমিনেশন। ঠিক আছে, তাহলে দুই ধরনের মতামত আছে এখানে এই পর্দা সিস্টেম বা ভেইলিং নিয়ে। এক ধরনের বলছে যে এটাকে এম্পাওয়ারমেন্ট কথা বলছে, ভেহিকলস অফ এম্পাওয়ারমেন্ট, আর একটা বলছে কি ডিসক্রিমিনেশন। এই যে দুই ধরনের একটা কথা বলেছে এই পর্দা সিস্টেমকে নিয়ে। ইয়েস, কন্টিনিউ।
While seen in Western discourse as restrictive of women's rights, some claim that burqas allow for better freedom of movement in Bangladesh. তাহলে এটা একটা এক্সাম্পল দিয়েছে যে বলছে যে আমাদের দেশে কিন্তু অনেকটা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সত্যি যে বোরখা পরে তারা খুব সহজে চলাফেরা করতে পারছে। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা ওরা বলছে যে এটা তাদের রাইটস কে ভায়োলেশন করছে, রেস্ট্রিকশন করছে, উইমেন্স রাইট কে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আর পাশাপাশি বলছে যে না, তারা সহজে মানে অ্যালাউজ ফর বেটার ফ্রিডম অফ মুভমেন্ট, এই চলাফেরা ঘোরাফেরা করতে তাদের সুবিধা হচ্ছে। কেন কেন সুবিধা হচ্ছে? যেমন ধরো কালো বোরখাতে যে মুখ ঢাকা, সে খুব সুন্দরী কিনা কেউ দেখতে পাচ্ছে না, সে খুব বয়স্ক কিনা কেউ দেখতে পাচ্ছে না। তাহলে এই কারণে হয়তো তার ফ্রিডম অফ মুভমেন্টটা বেড়েছে। এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা সত্যি। কেন সত্যি? কারণ আমি আমার কিছু কাজিনদের দেখেছি, বললো যে স্কুলে যাওয়া আসা করতে ওদের প্রবলেম হচ্ছিল, তো ওরা কি করছে, বোরখা পরছে যাতে করে কেউ বুঝতে না পারে যে মানে কে আসলে যাচ্ছে, কে মুভ করছে। বিশেষ করে যদি মেয়েরা সুন্দর মেয়েরা হয়, রাস্তাঘাটে কিন্তু অনেক ধরনের টিজিং হচ্ছে, তাই না? তো ওরা বোরখা পরে নিজেকে সেভ করার চেষ্টা করছে। যদিও অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি যে তারা বোরখা পরা সত্ত্বেও, তারা হিজাব পরা সত্ত্বেও কিন্তু তারা নির্যাতনের শিকার হয়েছে। তাহলে এই কথাটা কিন্তু বলা যায় যে সবসময় পর্দা বোরখা যে মেয়েদেরকে রক্ষা করবে, এটা কিন্তু ঠিক না, তাই না? বোরখা পর্দা বা হিজাব থাকা সত্ত্বেও কিন্তু একটা মেয়ে নির্যাতিত হতে পারে। কিছুটা হয়তো ফ্রিডম আছে, সে ঘোরাফেরা ইজিলি করতে পারবে, এটা হয়তো কিছুটা হচ্ছে। ওকে, কন্টিনিউ করো। And despite the changes, women are generally unseen outside the domestic sphere due to male dominance. এটাও তো আমরা জানি যে আমাদের অনেক চেঞ্জ হয়েছে, তাই না? সোসাইটির অনেক চেঞ্জ হয়েছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ওমেনদেরকে কিন্তু আমরা খুব বাসার বাইরে খুব একটা বেশি দেখতে পাই না, কারণ মেল ডমিনেন্ট সোসাইটি। যেহেতু সোসাইটিটাকে মেল ডমিনেট করছে, এই জন্য আমরা ডোমেস্টিক স্ফেয়ারের বাইরে ফিমেলরা খুব বেশি বাইরে কিন্তু আসে না। হাতে গোনা কতজন ফিমেলরা তরো বেরিয়ে আসছে, যারা ঘরের বাইরে থেকে তারা অন্যান্য কাজের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে, খুবই কম সংখ্যক women। সো এটা বাংলাদেশের একটা জেন্ডার নর্মস। ওকে, There are also the victim of discrimination in terms of education, income, assets, health, role they play in the family and in society. তাহলে আমরা ডিসক্রিমিনেশন গুলো আমরা পরে আরো জানবো। তাহলে ডিসক্রিমিনেশন কোন কোন ক্ষেত্রে? এডুকেশনে হচ্ছে, ইনকামে হচ্ছে, অ্যাসেটস হচ্ছে, হেলথে হচ্ছে, এবং কি ধরনের রোল ফ্যামিলি সোসাইটিতে কি ধরনের রোল প্লে করে, সবগুলোর মধ্যেই তারা ভিকটিমস অফ ডিসক্রিমিনেশন। কারা? উইমেন। ওকে জি ম্যাম। These characteristics are representative of the gender role, social prestige, and amount of political power a woman is accorded, and thus the extent to which she can influence decision making within the home and in the community. এই যে আমরা বলছি যে ডিসক্রিমিনেশন যেগুলো হচ্ছে, কেন হচ্ছে? কারণ হচ্ছে যে এগুলোই কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ রিপ্রেজেন্টেটিভ অফ জেন্ডার রোল, সোসাইটি প্রেস্টিজ, অ্যামাউন্ট অফ পলিটিক্যাল পাওয়ার, এই সব ফ্যাক্টরগুলোই কিন্তু ইনফ্লুয়েন্স করছে এই যে ডিসক্রিমিনেশনগুলো। এই ডিসক্রিমিনেশনগুলো আমরা পরে আবারও জানবো। আমাদের ডিসক্রিমিনেশন আছে, আলাদা করে সেশন আছে ডিসক্রিমিনেশন উপরে। ওকে, থ্যাংক ইউ মেরি। আমরা এখন দেখি যে এই যে জেন্ডার নর্মস গুলো যে আমরা প্র্যাকটিস করছি, এটার ইফেক্ট গুলা কি? এই জেন্ডার নর্মস এর যে মেল নর্মস যে আলাদা, ফিমেল যে নর্মস গুলো আলাদা, একটু যে আমরা ডিসকাশন গুলো করলাম, এগুলো আলটিমেটলি কি ইফেক্ট হচ্ছে? কোনো ইফেক্ট হচ্ছে কি হচ্ছে না? একটা হচ্ছে আর্লি ম্যারেজ একটা জেন্ডার নর্মস এর, প্র্যাকটিসিং জেন্ডার নর্মস এর একটা এক্সাম্পল হচ্ছে আর্লি ম্যারেজ, ঠিক না? কেন আর্লি ম্যারেজ হচ্ছে? কারণ ফিমেল এডুকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটাই আমাদের রুলস, এটাই আমাদের কাস্টমস। তাহলে কি হলো? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, এটাই হলো। যতক্ষণে সে বলে যে মেয়ে এখন বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে, এটাই মনে হচ্ছে যে বিয়ের জন্যই প্রস্তুত করছে। এবং আরো সোশ্যাল ইনসিকিউরিটি আমরা জানি অনেক কারণে আর্লি ম্যারেজ হচ্ছে। তাহলে আর্লি ম্যারেজ হচ্ছে এক ধরনের এই যে জেন্ডার নর্মস এর, প্র্যাকটিসিং জেন্ডার নর্মস এর ইফেক্ট হচ্ছে আর্লি ম্যারেজ যদি হয় তাহলে প্রেগন্যান্সি হবে, টিন প্রেগন্যান্সি, এটার সাথে লেস কেয়ার সিকিং বিহেভিয়ার, এটাও জেন্ডার নর্মস। একজন ফিমেল যদি অসুস্থ হয়, দেখা যায় যে তার কেয়ার সিকিং বিহেভিয়ার, তাকে চিকিৎসা দেওয়া হয় না, মনে করা হয় এমনি এমনি সুস্থ হয়ে যাবে, কিছুই হয় নাই, গুরুত্বই দেওয়া হয় না। লেস কন্ট্রাসেপটিভ ইউজ, এটাও একটা প্র্যাকটিস, কন্ট্রাসেপটিভ ইউজ করছে না। পার্টিকুলারলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেহেতু
এটাকে একদমই প্র্যাকটিস করা হচ্ছে না, মেল কন্ট্রাসেপটিভটা। ইনক্রিজ নাম্বার অফ হোম ডেলিভারি, এটাও এক ধরনের জেন্ডার নর্মসের প্র্যাকটিস অফ জেন্ডার নর্মস। ইনক্রিজ হোম ডেলিভারি কেন? হাসপাতালে তো পুরুষ ডাক্তার আছে, পুরুষ ডাক্তার কাছে যাওয়া যাবে না, স্ট্রিক্ট পর্দা সিস্টেম, পুরুষ দেখতে পারবে না। এই যে তাকে রিলিজিয়ান যে তার বাইন্ডিংস গুলো আছে, তো যার জন্য হোম ডেলিভারি বেশি হচ্ছে। হোম ডেলিভারি বেশি হওয়ার সাথে রিলেটেড হচ্ছে নিউনেটাল ডেথ, হোম ডেলিভারির সাথে রিলেটেড ম্যাটারনাল এন্ড চাইল্ড ম্যালনিউট্রিশন এন্ড ম্যাটারনাল মরবিডিটি এন্ড মর্টালিটি। সো আলটিমেটলি তোমরা দেখা যাচ্ছে যে অনেক ধরনের যে রিপ্রোডাক্টিভ হেলথ ইফেক্টস গুলো পার্টিকুলারলি বিকজ অফ দি প্র্যাকটিসিং জেন্ডার নর্মস, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এইটাও কিন্তু জিজ্ঞেস করা হয় যে জেন্ডার নর্মসের বাংলাদেশে কি ইফেক্ট আছে। এই জেন্ডার যে আমরা নর্মস গুলো যে প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ মেল রোল ফিমেল রোল যে ডিফারেন্ট যে করা হচ্ছে, তার ইফেক্টটা কি হতে পারে, এই বিষয়গুলো। হাবিব কথা বলছে নাকি? একটু মিউট করতে হবে, অনেকের কথা শোনা যাচ্ছে। আমি আলাদাভাবে কথা শুনতে পাচ্ছি। আইরিন আপু মনে হয় বাইরে, আইরিন আপুর আইডিটা আনমিউট করা আছে, ওনাকে মিউট করতে। আইরিন প্লিজ মিউট করো। আমি ফোন দিয়ে বলতেছি। ওকে, হাউ জেন্ডার রোলস এফেক্ট রিপ্রোডাক্টিভ নর্মস। আমরা প্রসিড করি, সময় নেই বেশি। জেন্ডার রোলস এফেক্ট রিপ্রোডাক্টিভ নর্মস, জেন্ডার রোলস কি রিপ্রোডাক্টিভ নর্মস কে এফেক্ট করছে। জেন্ডার হ্যাজ এ তাহলে রিপ্রোডাক্টিভ নর্মস এর প্রথমটাই হচ্ছে যে ডিসিশন মেকিং টাই এটা ইনফ্লুয়েন্স করছে। ওকে, তাহলে একটা জেন্ডার রোল আছে রিগার্ডিং ডিসিশন মেকিং অফ রিগার্ডিং হোয়াট রিপ্রোডাক্টিভ ডিসিশন মেকিং। রিপ্রোডাক্টিভ ডিসিশন মেকিং এর এন্ড রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারের একটা জেন্ডার একটা পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। Then men are primary decision makers about their sexual activity, fertility and contraceptive use. So এখানে মেনই কিন্তু মূলত প্রাইমারি ডিসিশন নিচ্ছে regarding these issues. Then men are often called gatekeeper and have many power roles. তাহলে মেন ডমিনেট করছে জেন্ডার এখানে। তাহলে মেন কি কি ধরনের ডিসিশন নিচ্ছে এবং সে তাকে গেটকিপার হিসেবে কনসিডার করা হয় রিগার্ডিং তোমার রিপ্রোডাক্টিভ ডিসিশন। অ্যাজ এ হাজব্যান্ড, as a father, as uncle, as religious leader, সবই কিন্তু মেল। ডক্টর, পলিসি মেকার্স, লোকাল এন্ড ন্যাশনাল লিডার্স, সো অল লেভেলে একজন মেনকে ধরা হয় গেটকিপার হিসেবে। এই সব লেভেলগুলোতেই মেনকেই মেইন রোল প্লে করতে হচ্ছে। হাউ জেন্ডার রোলস এফেক্ট দিস ডিসিশন। এক হচ্ছে প্র্যাকটিসিং ফ্যামিলি প্ল্যানিং, সেখানে এফেক্ট করছে। চুজ ওয়েন এন্ড হাউ টু হ্যাভ সেক্সুয়াল রিলেশন। So sexual relation, when and how to have sexual relation, এটাও কিন্তু gender decision making. Engage in extramarital sexual relations. In বেশিরভাগ ক্ষেত্রে extramarital sexual relationship এ দেখা যায় মেল ডমিনেট করছে, মেলরাই বেশি কিন্তু হচ্ছে। সো এই extramarital decision sexual relationship এর এনগেজমেন্টও কিন্তু in case of male is high. Use condoms to prevent STI. Breastfeeding and seek প্রিনেটাল কেয়ার। সো এই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু জেন্ডারের একটা ডিসিশন মেকিং এর একটা ইফেক্ট আছে। ব্রেস্ট ফিডিং এর ডিসিশন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি থেকে আসে, শুধুমাত্র যে মা ডিসিশন নেয় তা কিন্তু না। প্রিনেটাল কেয়ারের দেখা যায় যে হাজবেন্ড যদি ডিসিশন নেয় প্রিনেটাল কেয়ারে যাবে, তা না হলে কিন্তু যেতে পারে না। সো জেন্ডার রোলটা এই ডিসিশনের উপরে কিছু এফেক্ট করছে। ফ্যাক্টরস এফেক্টিং জেন্ডার রোলস, কি কি ফ্যাক্টর জেন্ডার রোলকে এফেক্ট করে? একটা হচ্ছে এডুকেশন লেভেল। এডুকেশন যদি ভালো হয়, ঠিক মতন যদি এডুকেশন হয়, তো এডুকেশন শুধুমাত্র তোমার ফর্মাল এডুকেশন না, ইনফর্মাল এডুকেশনও হতে পারে। যাদের এডুকেশন লেভেল ভালো সেসব ক্ষেত্রে দেখা যায় তাদের বেটার জেন্ডার রোল। আইরিন তার ইয়েটা ভিডিওটা অন করেছে কেন আইরিন? ফ্যামিলি প্রেসার একটা বিষয় থাকে জেন্ডার রোলকে এফেক্ট করে। যেমন ধরো তুমি চিন্তা ভাবনা করলা যে না তোমার ফ্যামিলিতে মেল আর ফিমেলের মধ্যে কাজকর্মের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যে
একটা ছেলে বাচ্চাও যা করবে মেয়ে বাচ্চাও তা করবে, কিন্তু তুমি যদি সেটা করতে যাও তাহলে দেখবে তুমি ফ্যামিলি থেকে এক ধরনের অপোজিশন আসবে, ফ্যামিলি একটা প্রেশার আসবে, অথবা ফ্যামিলি একটা প্রেশার দেয় যে এটা মেলকে করতে হবে, বা ফ্যামিলি প্রেশার থাকে এটা ফিমেলকেই করতে হবে, এই ধরনের ফ্যামিলি প্রেশার। সোশ্যাল এক্সপেকটেশন, আমরা আগেই বলেছি যে সোসাইটাল এক্সপেকটেশন থাকে, যে সোসাইটি একটা মেল কিভাবে বিহেভ করবে, ফিমেল কিভাবে বিহেভ করবে। সোশিওইকোনমিক স্ট্যাটাস, সো সোশিওইকোনমিক স্ট্যাটাস को জেন্ডার রোল ভ্যারি করে, লোয়ার টু হায়ার সোশিওইকোনমিক স্ট্যাটাসে জেন্ডার রোল ভ্যারি করে। এক্সপোজার টু মাস মিডিয়া, মাস মিডিয়াতে এক্সপোজার যাদের ভালো সেক্ষেত্রে জেন্ডার রোল ডিফারেন্ট হয়, আর যেখানে মাস মিডিয়ার কোনো থাকে না, মাস মিডিয়া বলতে আমরা কি বুঝাচ্ছি, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, তারপরে এখন সোশ্যাল মিডিয়া যেগুলো ইয়ে করছি, ইন্টারনেট কমিউনিকেশনও এক ধরনের মিডিয়া। ম্যাম শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে মাঝে মাঝে। আমার ইন্টারনেট কানেকশনই চলে গিয়েছে। জি ম্যাম। তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু আমরা জানি, তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু মনে রাখতে হবে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং জেন্ডার রোলস, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সো কনসিকুয়েন্টলি নো টু কাপল ডিসিশন মেকিং এনভায়রনমেন্ট আর আইডেন্টিক্যাল, মানে দুইটা কাপলের একই ডিসিশন মেকিং এনভায়রনমেন্ট কিন্তু একই রকম না। আমরা যদি সবাইকে একই ফর্মুলায় ফেলতে পারবো না যে একটা কাপল থেকে আরেকটা কাপলের ডিসিশন মেকিং এনভায়রনমেন্টটা কিন্তু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? বিকজ দিস আর দ্য ফ্যাক্টরস, এই ফ্যাক্টরস গুলো কিন্তু এক ধরনের কাপল থেকে আরেকজনের কাপলের ডিফারেন্ট। আমরা শেষে চলে আসলাম, কনক্লুশন। Many ways in which gender influence both health status and health care. আরে হেলথ স্ট্যাটাস কে এবং হেলথ কেয়ার কে ইনফ্লুয়েন্স করছে জেন্ডার রোল। জেন্ডার মাস্ট বি প্লেসড অ্যালংসাইড উইথ রেস, ক্লাস এন্ড কি ডিটারমিনেন্ট ফর হেলথ এন্ড হেলথ কেয়ার। তাহলে জেন্ডারকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে এগুলোর পাশাপাশি। এন্ড কনসেন্ট্রেট concrete strategies to be identified for addressing the health needs of both men and women, particularly planning services. তাহলে আমাদেরকে একটা কনক্রিট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যাতে করে আমরা এই অ্যাড্রেস করতে পারি এই হেলথ নিডস বোথ মেন এন্ড উইমেন এন্ড পার্টিকুলারলি দ্য প্ল্যানিং অফ সার্ভিসেস। ওকে, তাহলে আমরা মোটামুটি শেষ করে আনলাম। আমি স্টপ করছি শেয়ারিং। আমি ভিডিও ওপেন করব। তাহলে আমরা মোটামুটি কি জানলাম একটু যদি আমরা ডিসকাস করি। একটা হচ্ছে যে জেন্ডার নর্মস বলতে আমরা কি বুঝাই, ঠিক আছে? কি কি ফ্যাক্টর জেন্ডার নর্মস কে এফেক্ট করছে, কি কি ফ্যাক্টরস গুলো। আর কি জানলাম আমরা 6 ডিগ্রিজ অফ জেন্ডার, মনে আছে 6 ডিগ্রিজ অফ জেন্ডার? জি ম্যাম, এটা মনে রাখবে। আর ট্রেডিশনাল মেল রোল কি, ট্রেডিশনাল ফিমেল রোল কি, মডার্ন ফিমেল মেল ফিমেল রোল, ট্রেডিশনাল আর মডার্ন জেন্ডার রোল যেটা মেল আর ফিমেল রোল, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। এই সেশন থেকে এটা মনে রাখবে। একজন কি বলতে পারবে? হাবিব, জানতে চাচ্ছি যে what do you mean by gender? জিজ্ঞেস করা what gender? জেন্ডার হচ্ছে কি সোশ্যালি কনস্ট্রাক্টেড রুলস, যেগুলা সোশ্যালি থিংস দ্যাট আমরা এইভাবে বিহেভ করব বা থিঙ্ক করব বা এক্সপ্রেস করব নিজেদেরকে যেভাবে।
আর 6 ডিগ্রিজ অফ জেন্ডারের মধ্যে আমরা যদি বলি যে জেন্ডার আইডেন্টিটি বলতে কি বোঝায়? জেন্ডার আইডেন্টিটি হচ্ছে কি কোনো একটা ইন্ডিভিজুয়াল সে নিজেকে কি মনে করতেছে, সে তার জেন্ডারটা সে কি মনে করতেছে, সে কি নিজেকে ইনার সেন্স। হ্যাঁ ইনার সেন্স অফ। আর যদি বলি সেক্সুয়াল ওরিয়েন্টেশন বলতে কি বোঝায়? মানে ইন্ডিভিজুয়ালটা সে মানে কোন সেক্সের আরেকটা ইন্ডিভিজুয়ালের প্রতি অ্যাট্রাক্টেড, সেটা হচ্ছে কি সেক্সুয়াল। ওকে, তাহলে জেন্ডার আইডেন্টিটির টাইপগুলো কি মনে আছে? আইরিন বলতে পারবে? জেন্ডার আইডেন্টিটি, টাইপ অফ জেন্ডার আইডেন্টিটি, কয় টাইপের জেন্ডার আইডেন্টিটি? প্রথমটা যেটা 6 ডিগ্রিজ অফ জেন্ডার মধ্যে প্রথমটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি। জেন্ডার আইডেন্টিটির কয়টা টাইপ পেয়েছি আমরা? আইরিন, আইরিন কি আছে আমাদের সাথে? বন্যা মনে আছে কি কি টাইপের জেন্ডার আইডেন্টিটি আছে? জানোয়ারা, বন্যা? ম্যাম জেন্ডার এক্সপ্রেশন, জেন্ডার আইডেন্টিটির টাইপগুলো কি তাই আমি জানতে চাচ্ছি। জেন্ডার এক্সপ্রেশনেরও টাইপ আছে, কি টাইপের জেন্ডার আইডেন্টিটি আছে? কেউ বলতে পারবে? এখানে ম্যাম হচ্ছে ম্যান, ওম্যান, জেন্ডার কোয়ের আর হচ্ছে বাই জেন্ডার। কোয়ের জেন্ডার তো কোনো জেন্ডারই না সে। জি হ্যাঁ ম্যাম। মানে মেল ও ফিমেল আর হচ্ছে মাস্কুলিন। আর জেন্ডার এক্সপ্রেশনের মধ্যে কি কি আছে? এক্সপ্রেশন, জেন্ডার এক্সপ্রেশনের কি ম্যাসকুলিন, কি টাইপ আছে? ম্যাসকুলিন, ফেমিনিন আর হচ্ছে অ্যান্ড্রোজেনাস। অ্যান্ড্রোজেনাস, রাইট। পাখিটা কি ওদিকটা গেলে ভালো হয়, পাখির খোঁজা পড়তে। আইরিন তুমি মিউট করো তোমার। আইরিন, আরে বাবা ইন্ডিকেটর তো আইরিন মিউট করো। আইরিন, আমি তো সেই জায়গায় যাইতে চাচ্ছি, গেলে তো পুরো ফোন দিতে হবে। কোথাও বলা যায় না, মানে যে আমি তো শুনতেছি তো। হ্যাঁ আপু মিউট করে রাখেন, শোনা যাচ্ছে। হ্যাঁ এখন হয়েছে, এতক্ষণ ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম ট্রেডিশনাল রোল আর রোল তো বলতে পারবে সবাই? ট্রেডিশনাল জেন্ডার রোল জি and ম্যাম। modern gender role যেগুলো men, gender role means role of men and women, বলতে পারবে সবাই? জি ম্যাম পারবো। ওকে, এটাই এই সেশন থেকে, এর বাইরে আর কিছু জানার দরকার নেই। এই সেশন থেকে এইগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে আইরিন? জি ম্যাম ঠিক আছে। আইরিন কি আছে? আইরিন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আইরিন আপু বাইরে তো অনেক সাউন্ড শুনতে পাচ্ছে না, এজন্য মিউট করে হুম রেখেছি। হুম, গ্যালারি ভিউ। আইরিন আছে, কানেক্টেড আছে। ওকে, তাহলে নেক্সট উইকে আবার দেখা হবে। আমরা কি 11টায় না 11:30টায়, which one is better? 11টা মনে হয় ভালো। 11টায় দেন ম্যাম। 11টায়, ওকে, তাহলে 11টায় নেক্সট উইক থেকে। জি ম্যাম। ঠিক আছে, ওকে। ম্যাডাম মমতাজ, জি ম্যাম। একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। সবাইকে ধন্যবাদ, স্পেশালি মমতাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে অ্যাসিস্ট করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম ম্যাম। একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ম্যাডাম ওই যে বিএমআরসি থেকে একটা নোটিশ আমরা পাইলাম রাইট, যে ঠিক বলেছো। 15 মার্চের মধ্যে একটা রিসার্চ প্রোটোকল তারা জমা দিতে বলছে, তারা 40,000 এর মতো। হ্যাঁ, তো আমরা কি এটা মানে হ্যাঁ, তুমি যে রিসার্চ করছো, ধরো যে রিসার্চ তুমি করছো, ঠিক হয়েছে না একটা টাইটেল? জি ম্যাডাম, হ্যাঁ অটিজম স্পেকট্রাম। এটাই তুমি করো, জমা দাও আচ্ছা এটা সুপারভাইজার কিভাবে? হিসেবে আমার নাম দিয়ে, যেভাবে আছে এইভাবেই ওটা জমা দাও তুমি। ওদের এটা ডাউনলোড করে দেখো কি কি লাগবে, হ্যাঁ। কিভাবে জমা দিতে হবে, সেভাবে জমা দিয়ে দাও, দেরি না করে। ভেরি গুড হাবিব, আচ্ছা। আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করছি তুমি এটা বলার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। আমার মনে হয় তুমি যদি তোমরা আরো সবাই যারা আছো তারাও শুনে রাখো, হাবিব যে কথাটা বললো খুবই গুরুত্বপূর্ণ। বিএমআরসি স্টুডেন্টদেরকে রিসার্চ গ্রান্ট দিবে, এবং আমার মনে হয় যে মেডিকেল ডক্টর যারা আছে তাদেরকে দিবে বলেছে। তো বন্যার একটা সুযোগ আছে এখানে, আর হাবিব তো বললোই। তো আমার মনে হয় তোমরা যদি অ্যাপ্লাই করো, হাবিব দেরি না করে অ্যাপ্লাই যদি করো, আমার মনে হয় পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এখানে চেষ্টা করবো ম্যাডাম স্যার। মিনিমাম 5 লাখ, মানে একটা 5 লক্ষ টাকাও দেয়, তার চেয়েও বেশিও দেয়, কম বেশি দেয় আর কি। ধরো স্টুডেন্টদের জন্য আমি ঠিক জানি না, 2 লাখ 2.5 লাখ যা হোক হবে একটা, তাতে তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, জি ম্যাম। ওকে হাবিব, জি ম্যাডাম। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ভালো ধন্যবাদ। থাকবেন সবাই ম্যাম। টিকা নিয়ে নিবা। মেরি, জি ম্যাম, জি সবাই জি টিকা নিয়ে। ম্যাম ইনশাআল্লাহ। জি ওকে, বাই বাই। হ্যাঁ, জি ম্যাম, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম।